আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর নিয়মিত অনুষ্ঠান মনোসংলাপের একটি সাবসেকশন নারী মঞ্চের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় দ্য ফিমেল ব্রেইন। আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন মাহসিনা মমতাজ মারিয়া, টিচার্স ট্রেনার অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট, মার্দিয়া মমতাজ, প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আমিনা খাতুন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড, সিআরপি। আমাদের গেস্টরা ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছেন, তারা আমাদের সাথে জয়েন করেছেন। সবাইকে সালাম জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমাদের দর্শকদেরকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের জন্য অপেক্ষা করার জন্য। যে আমাদের প্রোগ্রামটা 8টায় শুরু হওয়ার কথা ছিল, কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু আজকে আমরা যে আলোচনাটা করব এটা নিঃসন্দেহে সবার ভালো লাগবে, সে ব্যাপারে আমরা যথেষ্ট কনফিডেন্ট। শুরুতেই সময় নষ্ট না করে আমি মাহসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে চলে যেতে চাই আমাদের আজকের বিষয় এবং দর্শকদের জন্য কিছু বলে শুরু করার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। এত সুন্দর একজন আছেন যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন বা এই লাইভটি পরে যখন ব্রডকাস্ট হয়ে যাওয়ার পরে যারা দেখবেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি শুরু করতে চাই। সেটা হচ্ছে আজকে আমরা এমন একটা টপিক নিয়ে বসেছি যেটার চারপাশে ভালো ধারণা, ভুল ধারণা এবং ট্রেডিশনাল ধারণা, তারপরে সেটার এগেইনস্টে সত্যিকার ধারণা, অনেক রকমের ধারণার দেয়াল আছে। তো আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেগুলো নিয়ে আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে সবচেয়ে মঙ্গল, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পরিষ্কার ধারণাগুলো কোনগুলো, যেগুলো যেগুলো আমাদের জীবনকে সুন্দর করবে এবং সত্যিকার ভাবে আমাদের জীবনকে অর্থপূর্ণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ নাসিবা তোমাকে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে মার্দিয়া মমতাজ ম্যামের কাছে চলে যাচ্ছি সেম বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় দ্য ফিমেল ব্রেইন, এই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি একটা সক্রেটিসকে আমরা সবাই জানি, সক্রেটিসের একটা উক্তি দিয়ে শুরু করি, তাই না? সক্রেটিস একটা কথা বলছিলেন যে নারী হচ্ছে জগতের সকল বিশৃঙ্খলা এবং অশান্তির উৎস। তো সৃষ্টির শুরু থেকেই আসলে নারী খুব মিস্টিরিয়াস একটা জিনিস ছিল, রহস্যময় একটা জিনিস, এবং আমরা এখনো দেখি আমাদের লেখকরা, আমাদের কবি সাহিত্যিকরা এই রহস্যটা ধরে রাখতে পছন্দ করেন, তাই না? তো এই রহস্যের আড়ালে একটা জিনিসকে আমরা রহস্যময় মনে করছি, কিন্তু এটার আড়ালে আস্তে আস্তে কি আসে, এই আসলেই নারী পুরুষের ক্যাপাসিটি আলাদা কিনা, কিংবা তাদের যোগ্যতা আলাদা কিনা, কিংবা ব্রেইনের এক একটা দিক আলাদা কিনা, এটা নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে, অনেক কাজ হয়েছে। তো আমরা হয়তো এটার সামাজিক যে প্রেক্ষাপট সেটা নিয়েও কথা বলবো। আমাদের সাথে আরো যিনি মেহমান আছেন তিনি আমাদেরকে এইটার সত্যিকারের অবস্থানটা বলবেন, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমরা একটু আসলে জানতেই চাই এবং জানাতে চাই এবং এটা নিয়ে চিন্তা করতে চাই সবাই মিলে যে নারীর ব্যাপারটা কি তাহলে আলাদাই, আর যদি আলাদা হয়ে থাকে আমরা এটাকে তাহলে কিভাবে দেখব। তো সক্রেটিসের কথাটা দিয়ে শুরু করার মানেটা হলো যে আমরা ওনাকে এমনিতে খুব জ্ঞানী মানুষ হিসেবে জানি, কিন্তু নারীকে বোঝার ক্ষেত্রে কিন্তু এটার মানে জ্ঞান আসলে কাজে লাগে নাই, তাই না? আমরা দেখেছি যে নারী কখনো 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 কেন কখনো কখনো খারাপ কাজের সূচনা করেছে, ভালো কাজের সূচনা করেছে, তাই তো। তো আমার মনে হয় এই যে প্রচলিত জ্ঞান, সেগুলোর পরেও আমাদের অনেক কাজ আছে যে আমরাও অনেক চিন্তা করতে পারি, আমরাও অনেক কাজ করতে পারি। সেটার একটা ছোট্ট হয়তো শুরু আজকের কাজটা হতে পারে। থ্যাংক ইউ নাসিমা। জি, থ্যাংক ইউ মার্দিয়া মমতাজ ম্যাম। আমাদের আজকের অনুষ্ঠানে মাহসিনা মমতাজ এবং মার্দিয়া মমতাজ ম্যাম আমাদের স্পিকার হিসেবে আছেন, তারা আমাদের বিষয় নিয়ে কথা বলবেন। আপনাদের পাশাপাশি আমাদের সাথে আছেন আমিনা খাতুন ম্যাম, আজকের প্রোগ্রামে আমাদের মনোবিজ্ঞানী হিসেবে। আমিনা ম্যামের কাছে আমি যাব, মাঝখানে আমাদের দর্শকদের কাছে একটু বলে নিতে চাই। আমি ইতিমধ্যে দেখছি যে একটা
অনেক অনেক পরিমাণ দর্শক আমাদের সাথে আছেন অলরেডি 60% আর ওয়াচিং আস অন লাইভ, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের যে সাবজেক্ট দ্য ফিমেল ব্রেইন, এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমাদের গেস্টরা তার উত্তর দিয়ে দিবেন। এবং আজকের বিষয়টা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না। একাডেমি 21 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। জি, এবার আমিনা খাতুন ম্যামের কাছে যেতে চাই দ্য ফিমেল ব্রেইন সম্পর্কে কিছু বলার জন্য। জি, ধন্যবাদ নাসিবা। শুরু করতে চাই, আমাদের দর্শকরা যারা আছেন আমাদের সাথে আজকে দেখছেন আজকে প্রোগ্রামটা, সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমি। কারণ আজকে যে টপিকটি সত্যি অনেক ইন্টারেস্টিং একটা টপিক। কারণ ব্রেন, আমরা নর্মালি ব্রেন মানে বুঝাই বুদ্ধি বা ব্রেন বা নারী পুরুষকে আলাদা করতে গেলেও আমরা অনেক সময় বলি যে হ্যাঁ একটা স্টিগমা বা একটা কম্প্যারিজন আমরা অনেক সময় করে ফেলি যে হ্যাঁ মেয়েদের বুদ্ধি কম ছেলেদের বুদ্ধি বেশি, বা আমরা অনেক সময় মেয়েদের মধ্যে বলে থাকি এর বুদ্ধি কম তার বুদ্ধি বেশি, এইরকম যে বিষয়গুলো থাকে। তো আশা করি আজকের প্রোগ্রামের মাধ্যমে আজকের এই যে আমাদের আলোচনার একটি সুযোগ হয়েছে, এই সুযোগের মাধ্যমে আমরা নিজেরাও আলোচনা করে আরো বেশি স্টেবল হতে পারবো আমাদের ইনফরমেশন যেগুলো আছে আমাদের কাছে সেগুলোর সম্পর্কে, এবং আমাদের দর্শকরাও আশা করি জানতে পারবেন, অথবা তারা এতটুকু ধারণা পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। এরপরে তো ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামগুলো আরো চলতে থাকবে, বা এই ধরনের প্রোগ্রামগুলো যদি আমরা ওরকম করে আরো অ্যারেঞ্জ করতে পারি আই থিঙ্ক বেশ কাজ হবে। কারণ এই যে ব্রেন মানে বলতে গেলে তো আসলে এটা অনেক বড় একটা বিষয় বোঝায়। কারণ আমি যদি বলি মানুষ তো ব্রেনের মাধ্যমেই পরিচালিত হয়, সো এত বড় একটা বিষয়টাকে আমাদের আজকে যে আলোচনা যে যতটুকু সময় আছে তাতে করে আসলে সত্যি একদম প্রাথমিক লেভেলেই আমরা থাকতে পারবো, বা আমরা হয়তো একদম কি বলবো যে শুরুটা হবে আজকে, ইনশাআল্লাহ পরে এটার কন্টিনিউশন থাকবে। তো নাসিমা যেটা বললে তুমি যে ব্রেনের যে বিষয়টা, যে ফিমেল ব্রেন, আমার কাছে একটু শুনতে অন্যরকম মনে হলো যে ফিমেল ব্রেন আবার কি, ব্রেন তো ব্রেনই তাই না? এরকমটা বিষয় আসলে যে ব্রেন, তারপরেও যেটা আসলে ফিমেল ব্রেন তো আলাদা জিনিসই, কারণ যেহেতু একটু নারী পুরুষ যে আলাদা একটা সত্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন এভাবে। তো সেই ক্ষেত্রে ফিমেল ব্রেনের কথা যদি বলি তাহলে ব্রেনের যে পার্টস গুলো আছে, ব্রেনের যে পার্টস গুলো আছে সেগুলো আসলে মোর অর লেস ছেলে মেয়ের মধ্যে কিন্তু একই রকম। কিন্তু আমি যদি বলি যে মেয়েদের যে ব্রেন সেক্ষেত্রে আলাদা করার মতন কিছু থাকে, আহ তো সেই ক্ষেত্রে না কিছু কিছু বিষয় থাকে, যদিও সেটা এতটা ভ্যারি করে না, তারপরেও কিছুটা পার্থক্য আছে ছেলে মেয়ের যে ব্রেনের পার্থক্য সেটা আর কি। স্ট্রাকচারাল যদি পার্থক্য বলি, আমি ফাংশনালও কিছু পার্থক্য আছে, খুব হালকা, কিন্তু সেটা এর মানে এইটাই না, আমি কিন্তু বলছি না যে হ্যাঁ ছেলে মেয়ে আলাদা। বিষয়টা হলো যে যেমন ব্রেইনের যে সাইজের কথা যদি বলি, সাইজটা একই রকমই থাকে, বাট ছেলেদের এবং মেয়েদের ব্রেন ওয়েট যদি বলি, ফিজিক্যাল যে কোয়ান্টিটি ওই জায়গাতে আসলে ওয়েটের কথা বলতে হয়, সেখানে কিন্তু একটু পার্থক্য আছে ছেলে মেয়ের ব্রেনের মধ্যে। হ্যাঁ, যে ছেলেদের ব্রেনের ওজনটা একটু বেশি থাকে আর মেয়েদের ব্রেনের ওজনটা একটু কম থাকে কম্পারেটিভলি। ছেলেদের ব্রেনের ওজন যেমন এখানে আমি দেখেছিলাম যে 1336 গ্রাম আর কি, আর মেয়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু 1198। কতটুকু পার্থক্য, খুব বেশি না কিন্তু। হ্যাঁ, তো এতটুকু পার্থক্য আছে, আর এটা হয়েছে অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচারের কারণে। ইনফিরিয়র প্যারাইটাল যে আমাদের একটা লবিউলা আছে ব্রেনের অনেকগুলো পার্টসের মধ্যে আর কি, তো সেইটা ছেলেদেরটা আসলে একটু একটু বড়, 10 গুণ বড় আর কি মেয়েদের তুলনায় আর কি, সেটাই হচ্ছে একটা বিষয় এইটা। এছাড়া পার্থক্য যে একদম স্ট্রাকচারাল যে ডিফারেন্সটার কথা বলছি সেটা কিন্তু একদমই নেই। তবে হ্যাঁ, ছেলেদের এবং মেয়েদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু দেখা যায় যে ব্রেনের কিন্তু যে স্ট্রাকচারাল যে একটা ওয়েটের কথা বলা হচ্ছে এটা কিন্তু কমে আসে, 2 গ্রাম করে করে কিন্তু একটু একটু ইয়ারলি কিন্তু কমে আসে এরকম করে। সো এই ক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু একই রকম থাকে। তবে আর একটু ফাংশনের দিকে যদি আমি যাই, আসলে ফাংশনটাকে আমি দুইভাবে, আমি যদি সুযোগ পাই দুইভাবে বলার ট্রাই করব। প্রথমে আসলে আমি ফিজিক্যাল যে বিষয়টা সেটাকে আমি একটু আলোকপাত করতে চাই, পরবর্তীতে ইনশাল্লাহ আমি সেদিকে যাব। তো ফাংশন যেমন ব্রেন কেমিস্ট্রির কথা যদি বলি, বিভিন্ন ধরনের যে আমাদের ব্রেনের যে ফাংশনিং গুলো আছে, আসলে এখানে কিন্তু আবার দেখেন অনেকে মনে করতে পারে যে হ্যাঁ ছেলেদের ব্রেন একটু বড় বা ওখানে হয়তো বা কাজ বেশি হবে বা তারা হয়তো ক্যাপেবল বেশি। আসলে বিষয়টা কিন্তু তা না, এখানে বলা হচ্ছে এটা আসলে কোনো ম্যাটারই করে না, এটা জাস্ট একটু স্ট্রাকচারাল একটু
আর হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে খুবই মজা লেগেছে। ছেলেদের ব্রেন কিন্তু যে আমাদের যদি 4টা লোব আছে, যাই হোক, যে হচ্ছে ব্রেনের যে হচ্ছে ফ্রন্টাল লোব আছে আমাদের, তারপর হচ্ছে প্যারাইটাল লোব আছে, অক্সিপিটাল লোব আছে, টেম্পোরাল লোব আছে, যেটাই হোক না কেন। তো ছেলেদের ব্রেন ফাংশনিংটা যেটা হয়, সামনে পেছনে ওদের ব্রেন কানেকশনটা খুব ভালো হয়। হ্যাঁ, তাদের ছেলেদের ব্রেন এই কানেকশনটা খুব ভালো মতন করতে পারে। আর এটার জন্য যেটা হয় সেটা হলো যে তাদের বেশ কিছু ক্ষেত্রে আবার কিন্তু অ্যাক্টিভিটিও একটু চেঞ্জ হয় মেয়েদের তুলনায়। যেমন হচ্ছে তারা খুব বেশি পারসেপচুয়াল হতে পারে এরকম ছেলেদের মধ্যে যেটা দেখা যায়, বা হচ্ছে খুব হঠাৎ করে কোনো কিছুকে অর্গানাইজ করার যে বিষয়টা, এটা আবার কিছু কিছু ক্ষেত্রে এইটুকুর জন্য কিন্তু এই কানেকশনটার জন্য একটু বেশি হয়। আবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা আবার কি, মেয়েদের আবার ব্রেনের যে ইন্টারনাল যে পার্টস গুলো আছে সেটার মধ্যে উইদিন ব্রেন যেটাকে বলা হচ্ছে, সেইখানে কিন্তু আবার মেয়েদের ব্রেনে খুব সুন্দর একটা ওই এক্সেসটা আবার মেয়েদের ক্ষেত্রে ভালো। এই জন্য আবার মেয়েদের ফাংশনিং এ যেটা দেখা যায় যে অনেক সময় হচ্ছে মেয়েদের খুব পাওয়ার গুলো ভালো হয়, যে হচ্ছে কিভাবে ম্যানেজেবল পাওয়ার গুলো, তারপর হচ্ছে হঠাৎ করে খুব একটা পরিস্থিতিটাকে, খুব রাফ একটা পরিস্থিতিকে কিভাবে সফট করে নেওয়া যায়, এই যে বিষয়গুলো, সিনসিয়ারিটি যে জায়গাগুলো, এগুলো কিন্তু আবার মেয়ে এই এটার কারণে আবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু আবার পার্থক্য আছে। তো আমি আসলে প্রথমে যেটা শুরু করেছিলেন আসিবা, যে ব্রেন, ফিমেল ব্রেন, তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে অ্যাকচুয়ালি ব্রেনে তো সব এলিমেন্টই একই রকম, প্রত্যেকটা মানুষ, আমি যদি চিন্তা করি নারী পুরুষ মানুষ, তো হিউম্যান ব্রেনের কিন্তু পার্টস বলি, যে কোনো জিনিস বলি, কেমিক্যাল গুলো বলি, নিউরোট্রান্সমিটার যেটাই বলি না কেন, সব কিছুই কিন্তু একই রকম। তবে এখানে ছোট ছোট কিছু ভেরিয়েশনের কারণে আমাদের ফাংশনিং গুলো কিন্তু একটু আলাদা হয়। যেমন বলি, মেয়েদের ব্রেন সেরোটোনিন যেটাকে বলা হয়, মেয়েদের কিন্তু বেশি সিক্রেশন হয়, বা এর জন্য কিন্তু মেয়েরা একটু অ্যাংশিয়াস বেশি হয় বা একটু ডিপ্রেসড বেশি হয়। হ্যাঁ, কম্পারেটিভলি ছেলেরা যা হয় না তা কিন্তু না, একই রকম, কিন্তু কিন্তু পার্থক্যটা হলো যে একটু বেশি মানে ওর একটু রিয়াক্টিভ বেশি, এই হচ্ছে ইয়াগুলো, নিউরোট্রান্সমিটার গুলো। আবার হচ্ছে ডোপামাইনের ক্ষেত্রেও তাই, এগুলো আসলে বিভিন্ন ধরনের আমাদের মেন্টাল স্টেটের সাথেও আবার রিলেটেড। অ্যাজ এ সাইকোলজিস্ট আমি তো অবশ্যই মেন্টাল স্টেটের কথা বলছি আর কি, যাই হোক, যে এইগুলো কিন্তু আবার রিলেটেড। সো আসলে ফাংশনাল ডিফারেন্স আছে, স্ট্রাকচারাল ডিফারেন্সও কিছুটা আছে। তবে আমি বলবো ফিমেল ব্রেন যেটা, আমরা আসলে মেয়ে মানুষ, আমরা আমাদের মতন, মানে মেয়ে মানুষের ব্রেন মানে যে আসলে খারাপ কিছু এইটা না, মেয়ে মানুষের ব্রেনটা একটু ডিফারেন্ট, বাট একই রকম। আমি আইকিউর কথা যদি বলি, ব্রেন মানে তো আমরা আইকিউ বুঝাই, হ্যাঁ, আইকিউটাও কিন্তু আমাদের কিন্তু এমন না যে হ্যাঁ ছেলেদের অনেক বেশি হবে মেয়েদের কম হবে, বিষয়টা কিন্তু একদমই তা না। আমি যদি আজকে সুযোগ পাই আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যে হচ্ছে আইকিউটা আসলে যেটা হয় নর্মালি কিন্তু আমাদের স্টেবল একটা জিনিস। আইকিউ আল্লাহ তাআলা যেটা দিয়ে দেন আমাদেরকে, বুদ্ধিমত্তা যেটা, তো বুদ্ধিমত্তাটা কিন্তু শুধুমাত্র আমাদের কিন্তু স্পেসিফিক কিছু কাজে লাগে। যেমন আমরা যেমন একাডেমিক পড়াশোনা করি, বা একটু হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক সলিউশনের ক্ষেত্রে, বা এইরকম বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই জিনিসটা কাজে আসে বেশি, যেটা আইকিউ। বাট ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটা কথা আছে, যেটা কিনা আবার ডিপেন্ড করে হলো প্রত্যেকটা মানুষের উপর, যে তারা কিভাবে নিজেদেরকে এক্সিকিউট করছে তাদের আইকিউ এর সাথে সাথে। সো আমি বলবো যে আমার দিক থেকে ফিমেল ব্রেন খুবই একদম আলাদা কিছুই না ছেলেদের ব্রেন থেকে, মেয়েদের ব্রেন একদমই আলাদা কিছু না। তবে সেখানে যে ছোট ছোট যে পার্থক্যর কথা বললাম, এছাড়া আরো কিছু হোয়াইট ম্যাটার বা গ্রে ম্যাটারের এগুলো কিছু পার্থক্য থাকে। আসলে এগুলো জাস্ট বলা হচ্ছে যে যখন একদম খুব করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তখন, কিন্তু মানুষ অ্যাজ এ হিউম্যান বিং আসলে তেমন কোনো কিন্তু পার্থক্য অতটা কিন্তু নাই। আশা করি পরবর্তীতে আবার কথার প্রসঙ্গতে বলে ফেলবো অন্য অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ নাছিবা। জি, ম্যামকেও অনেক ধন্যবাদ। আমি স্পেশালি আজকে অনেক এক্সাইটেড, কারণ অনেকদিন পরে আমরা লাইভে আসলাম, এন্ড এট দ্য সেম টাইম এখন আমাদের সাথে 105 জন লাইভে আছেন, আমাদেরকে দেখছেন। সো এটা আমার জন্য অনেক এক্সাইটিং। দেরি না করে আমাদের আরেকটি কোয়েশ্চেন নিয়ে আমি মাসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে যেতে চাই। আমরা যদি জিজ্ঞেস করি যে মেয়েদের কি আসলে মন আছে কিনা, আমরা যেটা নিয়ে আজকে বসেছি না, যে দ্য ফিমেল ব্রেন নিয়ে আমরা বসেছি, কিন্তু ব্রেনের সাথে যেহেতু আমরা সাইকোলজিক্যাল বিষয়টাকে বেশি হাইলাইট করতে চাই, তো মেয়েদের মনটা আসলে কিরকম, আছে কিনা, থাকলে কিরকম? জি, এটার তো আমার মনে হয় সায়েন্টিফিক অ্যান্সারটা যদি হয় তাহলে আমাদের আজকের গেস্ট আমিনা আপা সবচেয়ে ভালো অ্যান্সার দিতে পারবেন। তারপরেও আমি একজন
সাধারণ মানুষ হয়ে যদি উত্তর দেই জিনিসটা, আমি হয়তো আমার আবেগ দিয়ে উত্তর দেব, বা আমি আমার এক্সপিরিয়েন্সেস, আমার অভিজ্ঞতা, আমার জীবনের ব্যাপারগুলো থেকে চিন্তা করে আমি উত্তর দেব। এখানে আসলে মেয়েদের মন আছে কিনা কোয়েশ্চেনটাই একটা আম, কি বলবো, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, তাই না? কারণ এটা আসলে প্রশ্ন করার মতন কোনো প্রশ্ন না। এই জন্য এটা আমার কাছে মনে হয় এটা কোনো প্রশ্ন করার মতন প্রশ্ন না। এই জন্য বলছি যে মেয়েদের আম, আম, মন বলতে যেটা মেয়েদের যেটা হয়, যেটা আমিনা আপা খুব সুন্দর করে বললেন, যে আমরা সবকিছুর সাথে নিজের আবেগকে জড়াতে, বা নিজেরা বেশি কি বলে এটাকে, সেটা বেশি নার্ভাস হতে, নিজের মনটাকে বেশি খাটাতে পছন্দ করি, খরচ করতে পছন্দ করি। আমার যেখানে হয়তো অল্প একটু টেনশন করলেই হয়, 10 মিনিট টেনশন করলেই হয়, আমরা হয়তো ভালোবাসি সেখানে আধা ঘন্টা টেনশন করতে। কারণ এটার কারণ আছে, হ্যাঁ, এটার কি বলে এটাকে, বায়োলজিক্যাল কারণ আছে, এটার সোশ্যাল কারণ আছে, এটার আরো অনেক কন্টেক্সচুয়াল রিজনস আছে। কিন্তু ডেফিনেটলি মন আছে, এবং সুন্দর স্বাভাবিক মনই আছে। হয়তো মেয়েদের সেই মনটা অনেক বেশি জিনিসের সাথে, অনেক বেশি এক্সটার্নাল ভ্যারিয়েবলস এর সাথে রিলেটেড, হ্যাঁ, অনেক কিছুর সাথে রিলেটেড। এই কারণে মেয়েদের মনটা নিয়ে এভাবে কোয়েশ্চেন হয়তো করা যায়, তাই না, যে আদৌ আছে কিনা। আমার যেটা মনে হয়, আমি প্রশ্নটা বাকি পুরোপুরি শেষ করতে চাচ্ছি না এটার উত্তর। আমি আশা করব নাসিবা এই প্রশ্নটা আমাদের বাকি গেস্টদেরকেও জিজ্ঞেস করবেন, কারণ আমরাও আসলে একটা সুন্দর স্ট্রাকচারাল অ্যান্সার চাই এই প্রশ্নটার, যে আদৌ আমাদের মন আছে নাকি আমরা আজকে সবাই এখানে মন ছাড়াই বসেছি। জি, জি। ম্যামকে অনেক ধন্যবাদ। একটু ডিপ্লোম্যাটিক ওয়েতেই আপনি অ্যান্সারটা দিলেন আমি বলবো, কিন্তু আমাদের বাকি গেস্টদের কাছে গেলে এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এর মাঝখানে আমি কিছু কমেন্ট পড়তে চাই আমাদের দর্শকদের। কেউ কেউ আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু ঠিক করার চেষ্টা করেছেন, কেউ কেউ আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন। যেরকম আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, নারীবাদী ভাবভঙ্গিতে না গিয়ে বস্তুনিষ্ঠভাবে মানুষ হিসেবে নারীকে উপস্থাপন করুন। এটা একটা মতামত। এরপরে আরেকজন দর্শক বলছেন, মার্দিয়া মমতাজ ম্যামকে দেখে তার মেয়ে লাফানো শুরু করেছে, কারণ মার্দিয়া মমতাজ ম্যামকে সে চেনে। এটা একটা মজার বিষয় ছিল। আচ্ছা, এরপরে আরেকজন দর্শক বলছেন, women folk is and always a subject of myth which brings about lot of misunderstandings causing misfortunes to hundreds. আর সেম আরেকটা কথা এসেছে আমাদের জিয়াউল হক স্যারের কাছ থেকে, আল্লাহ পাক মেয়েদের ব্রেনের একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যা পুরুষদেরকে দেননি, সেটা হলো তীক্ষ্ণ তৃতীয় নয়ন বা উপলব্ধি ক্ষমতা, এবং একই সাথে মাল্টিফাংশনিং। এটা পুরুষদের মধ্যে খুবই কম। এই বিষয়গুলো আমরা আমাদের কথার মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের দর্শকরা আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আছেন। যে প্রশ্নটা আমি মাজিনা ম্যামকে করেছিলাম, সেই একই প্রশ্নটা মার্দিয়া ম্যামকে করতে চাই, যে আমাদের যে ফিমেল ব্রেন নিয়ে আমরা বসেছি, মেয়েদেরকে আসলে মন আছে কিনা। আচ্ছা, আমি যেহেতু জেন্ডার নিয়ে কথা বলি অল্প বিস্তর, একটা জিনিস যেটা আমি মাথায় রাখি, আমি চাই আমার কথা যেখানে যাচ্ছে, অথবা আমরা যেই ফোরামটাতে 4 জন মিলে কথা বলছি, আমরা সেটা একটু একটু মনে করাই। সেটা হচ্ছে যে জেন্ডার নিয়ে অনেক ধরনের কথা হতে পারে, যে মেয়েরা এটা পারে, ছেলেরা এটা পারে না। কখনো কখনো আমরা বলি ছেলেরা এটা পারে, মেয়েরা এটা পারে না। অনেক ধরনের কথা বলি। তো আমি নিজে একটা জিনিস মনে রাখি, যে আমি কখনো কাউকে তার জেন্ডারের ভিত্তিতে, অথবা যে পরিচয়টা সে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে, অথবা সৃষ্টিগত পরিচয়, এটাতে তার কোনো যোগ্যতা নাই, সেইটার ভিত্তিতে আমি কখনো কাউকে অবমূল্যায়ন করছি কিনা, আমি খুব সচেতন ভাবে এটা থেকে দূরে থাকি। হ্যাঁ, সম্ভবত আমি বোঝাতে পেরেছি। কারণ হচ্ছে কি, একটা সময় কিন্তু ছিল, এই যে প্রশ্নটা নাসিবা করলে, এই প্রশ্নটার কিন্তু উৎস হচ্ছে, আমি শুরুতে সক্রেটিসের একটা কথা বলেছি, তার থেকে শিখেই গ্রিকরা কিন্তু এটা সরকারিভাবে বলে দিয়েছিল যে নারী আসলে এমন একটা এন্টিটি যার কোনো বন্টন নাই, এবং সে হচ্ছে শুধু শারীরিক একটা এক্সিস্টেন্স, সে সেজেগুজে থাকবে, সে একটা অর্নামেন্টেশন, সে অলংকার, ঘরেরও অলংকার হতে পারে, সে সামাজিক অনুষ্ঠানের অলংকার হতে পারে, কিন্তু তার কাছ থেকে কোনো মতামত নেওয়া যাবে না। হ্যাঁ, এই কথাটা শুনলে আমাদের খুব খারাপ লাগছে না এখন? হ্যাঁ, তার মানেই হচ্ছে যে কথাটা ঠিক না। এইটা যদি আমি আমার
এমন একটা এন্টিটিকে নিয়ে করি, আমি যদি বলি যে আমার একটা ওভেন আছে, সেই ওভেনটার কোনো মন নাই, সেই ওভেনটার এটা শুনলে মন খারাপ হবে না। কিন্তু আমার যদি এই কথাটা শুনে মন খারাপ হয়, তার মানে হচ্ছে আমার কিছু একটা আছে, যেইটা এই কথাটা যে বলছে সে মিস করে যাচ্ছে। এখন এই কথাগুলো বলার সময় আমরা কখনোই, আমি আমার লেখায়, আমার কথায় আমি নিজেকে এটা একটা ফিল্টার দিয়ে পাস করাই যে আমি যেন কখনোই জেন্ডারের ভিত্তিতে কোনো মানুষকে ছোট করে না ফেলি। কারণ হচ্ছে এই কথাগুলো মেয়েরা দীর্ঘ সময় ধরে শুনেছে, তো এই কথাগুলো এখন মেয়েরা ফিরাই দিতে শুরু করেছে, তাই না? আমরা অনেক সময় মনে করি না যে আপনারা জানেন হয়তো যে খুব ফেমাস একটা সেইং আছে, মেন আর মেন, অথবা মেন উইল বি মেন, তাই না? যে এদের কোনো মন টন নাই, এরা শরীর সর্বস্ব একটা প্রাণী। হ্যাঁ, এইটা করতে করতে আমি না আপা হয়তো আমাদেরকে বলতে পারবেন, এটা করতে করতে পুরুষদেরকেও কিন্তু একটা বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। আমি বলবো এটা নিয়ে আমরা যখনই কথা বলতে থাকবো, আমরা যখনই জেন্ডার নিয়ে কথা বলবো, আমরা মাথায় রাখবো যে আমরা জেন্ডারের ভিত্তিতে কাউকে কোনো অবমূল্যায়নও করব না, আবার কাউকে প্রভু বানিয়েও দিব না। কারণ আমরা মানুষ হিসেবে সবাই, মানুষ শব্দটাই তো আসে মন থেকে। তাহলে আমি যদি মানুষের কাতারে উন্নীত হতেই পারি, তাহলে আমার মন আছে। কারণ ওই কথাটা শুনলে আমার কিছু একটা খারাপ হচ্ছে, সেই জিনিসটাই আমার মন খারাপ হচ্ছে, তাই না? তো আমরা এটা নিয়ে আবার কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার মনে হয় আমি একটু জবাবের কাছে ধারে যেতে পেরেছি। জি, ম্যামকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি দর্শকদের থেকে আরো দুটো কমেন্ট একটু পড়তে চাচ্ছি। আসলে বিভিন্ন মন মানসিকতার মানুষ আজকে আমাদের সাথে আছেন। এই মুহূর্তে 155 জন লাইভটা দেখছেন। তো আমরা অনেক ধরনের কমেন্ট পাচ্ছি। যেরকম একজন জিজ্ঞেস করেছেন, পুরুষের মস্তিষ্ক নারীর চেয়ে 10% বড়, তারপরেও দুজন ঝগড়া লাগলে পুরুষ পারে না কেন? এটা সম্ভবত আমিনা খাতুন ম্যাম যেটা বললেন যে আমাদের আসলে ফাংশনিংটা মেয়েদের মধ্যে মনে হয় একটু ভালো, এই জন্য লজিক যখন দিতে হয় তখন আমরা একটু তাড়াতাড়ি দিতে পারি, দ্যাটস ওয়াই হয়তো পুরুষেরা যেতে না। জিয়াউল হক স্যার আরেকটা কথা বলে। জি অবশ্যই ম্যাম, প্লিজ। এখানে খুব ইন্টারেস্টিং একটা গল্প বলি। এটা নিয়ে একটা লেকচার শুনছিলাম। এই ভদ্রলোকের এই জেন্ডার বিষয়ক আলোচনাগুলো আমার খুব ভালো লাগে। উনি একজন প্রিস্ট, ওনার নাম মার্ক গঙ্গার। তো উনি, ওনার খুব জনপ্রিয় কিছু সিরিজ আছে। উনি লাফটার, মানে ওনার মেইন পাওয়ারটাই হচ্ছে লাফটার, উনি হাসির কথা বলেন। উনি একটা জায়গায় বলছিলেন এরকম ব্রেইনের কিভাবে কানেকশন হয় এটা নিয়ে কথা বলতে গিয়ে একটা জায়গায় বললেন যে মেয়েদেরকে যখন একটা কোয়েশ্চেন করা হয়, অথবা একই কোয়েশ্চেন যদি একটা ছেলেকে করা হয়, একটা ছেলের এটা দেখা গেছে যে একটা জায়গা, মস্তিষ্কের একটা জায়গা আন্দোলিত হচ্ছে, আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় এটা কয়েকটা জায়গায় আন্দোলিত হচ্ছে। তার মানে আপা যেটা বলছিলেন, আমি না আপা, যে ইন্টারকানেকশনটা বেশি। এটা আমি আমার এক শুভাকাঙ্ক্ষীকে দেখতে দিলাম, সে পরের দিন এসে বলে আমার তো জীবনটা বদলায় গেল। আমি বললাম কিভাবে? বলে আমার আম্মা, আমি যদি রাতের বেলা ফ্রিজ খুলি যে এখন কিছু একটা খাবো, আমার আম্মা বলে দুপুরে তুই চুল কাটিস নাই, সুতরাং এখন তুই এটা খাবি না। আমি খুব অবাক লাগে যে আম্মা কেন এটার সাথে এটা রিলেট করছে। আম্মার কাছে হচ্ছে প্রভিশন এন্ড ইনস্ট্রাকশন, একটা আরেকটার বিকল্প। আমি তোমাকে ইনস্ট্রাকশন দিয়েছি, তুমি মান নাই, তাহলে আমি তোমাকে কোনো প্রভিশন দিব না। হ্যাঁ, এইটা অটোমেটিক আসে, এবং এইটার আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আমাদের নাই, আমরা হয়তো বুঝি না যে ছেলেরা এভাবে চিন্তা করে না, এই জন্য আমরা অনেক সময় একজন একজনের চিন্তা ধরতে পারি না, কিন্তু কথাটা কিন্তু সত্যি, তাই না? ওকে, ম্যামকে ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকের কাছে বিষয়টা কিছুটা ক্লিয়ার হয়েছে ম্যামের স্টোরিটা থেকে। জিয়াউল হক স্যারের আরেকটি কথা আমি এখানে একটু মেনশন করতে চাই। স্যার লিখেছেন, মেয়েদের মন আছে কিনা সেটা হেলেনিক মিথিওলজি থেকে উদ্ভূত একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পশ্চিমা সভ্যতা বিভ্রান্ত হয়েছে। ইসলাম সুস্পষ্টভাবে এর জবাব দিয়ে দিয়েছে, পুরুষ এবং নারী মনের মধ্যে তার লিঙ্গের ভিত্তিতে পার্থক্য করে না, করে কর্মের ভিত্তিতে। আসলেই তাই। সম্ভবত এই বিষয়টা নিয়ে আমরা আরো একটু বিশ্লেষণ করতে পারি আমাদের কথার মধ্যে। এই পর্যায়ে আমিনা খাতুন ম্যামের কাছে এই কোয়েশ্চেনটা নিয়ে যাব একটু সাইকোলজিক্যাল ওয়েতে, যে আমরা মেয়েরা আসলে চিন্তা করি কিনা, বা আমাদের কারো চিন্তায় কারো কথায় খারাপ বা ভালো লাগে কিনা, আমাদের মন আছে কিনা। জি, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এবং আসলে দেখেন, মন আছে কিনা বোঝা যায় আমাদের এক একজনের উত্তর এক এক রকম।
তার মানে কি মন নেই? আমরা তো আলাদা আলাদা, আমাদের আলাদা আলাদা মন আছে, থিঙ্কিং প্রসেস আছে, এই জন্যই তো আমরা আসলে আলাদা করে বলতে পারছি। তো মনের যদি বিষয়টা বলি, যেহেতু সাইকোলজিক্যালি বলতে বলেছে আমাকে নাসিবা, সে আমাকে, তো আমি যদি বলি প্রথমে যেটা বলা হতো, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান মাইন্ড। হ্যাঁ, মানে কি মানুষের মন। তারপরে হলো সাইকোলজি ইজ দ্য সায়েন্স অথবা স্টাডি অফ হিউম্যান ব্রেইন বলা হলো। এরপরে কিন্তু বলা হলো হিউম্যান স্টাডি অফ হিউম্যান ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার। হ্যাঁ, আমি যদি তিনটাকে লিঙ্ক করে বলতে চাই, সেটা কিন্তু আসলে একটার পর একটা ধাপে ধাপে কিন্তু বিষয়টাকে একটু একটু করে আমাদেরকে বিশ্লেষণ করা হয়েছে। যদি মানুষের মন হয়, তাহলে হচ্ছে কি যে এই যে স্টাডিটা, এটা সাইকোলজিটা, তো তার মানে কি, এটা তো হিউম্যান মাইন্ড নিয়েই তো স্টাডি করা হচ্ছে। আর হিউম্যান মাইন্ড হিউম্যান মানে কি, যে নারী পুরুষ দুইজনই, তাই না? তাহলে মন থাকবে না কেন? আমি যদি বলি যাদের একদম বর্তমানে যে বিষয়গুলোকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়, আমি সায়েন্টিফিক স্টাডির কথা যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারাল সায়েন্স, সাইকোলজি কিন্তু এখন আর সাইকোলজি না, এটাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্স অর্থ হলো যে আমাদের ব্রেইন অ্যান্ড আমাদের বিহেভিয়ার যেটা, সেটার সায়েন্স। তো এটার আলোকে যদি বলি, তার মানে হলো যে এটার একটা মানুষ, এই যে আমি এখন আমার মতো করে উত্তরটা দিচ্ছি, বা তুমি নাসিবা তুমি তোমার মতন করে উত্তরটাকে নিচ্ছ, বা মারিয়া আপু বা হচ্ছে মারদি আপু, যেটাই হোক না কেন, যে তাদের মতন করে যে বলছেন, তো তার মানে কি, যে নিজের নেওয়ার যে একটা ক্ষমতা ডিফারেন্ট ওয়েতে, তো তার মানে হলো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আমাদের মন আছে, এবং সেই মনের আবার ক্যাপাসিটিও কিন্তু আছে বিভিন্ন ভাবে আসলে বিষয়গুলোকে গ্রহণ করার জন্য। সো অবশ্যই মেয়েদের মন আছে। মারিয়া ম্যামের একটা মানে প্রথম কথাটা আমার মনে হচ্ছিল যে এটা একটা প্রশ্ন কি হতে পারে কিনা, এটা কোনো প্রশ্নই না, এটা যাই হোক ওটাই আর কি, যে আসলে মনের যে বিষয়টা, এটা তো অবশ্যই মেয়েদের তো অবশ্যই আছে। তবে আমি যেটা বলবো যে মন মানে, আমি যদি আবার একটু আমি কি বলবো, নিউরোসাইকোলজির দিকে যদি যাই, সেটা কিন্তু আবার হচ্ছে কি, মন মানে কিন্তু এখন এগুলোকে বলা হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেস, আমাদের নিউরোলজিক্যাল বিভিন্ন ফাংশনিং, সেটাকে। সো আসলে মনের যে বিষয়টা, আমরা যেটাকে খুঁজতে বা যেটা আমরা এখন বিশ্লেষণ করতে যাচ্ছি, এই বিষয়টা আসলে এরকম না, এটা খুবই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, যেটা কিনা একটা মানুষকে পরিচালিত করার জন্য এটা অবশ্যই জরুরি। এবং এটার মাধ্যমে তো মনের, আসলে মনের আরেকটা আরো ভেতরে যদি যাই, সেটাকে কি বলা হচ্ছে, যে হচ্ছে সোল, আত্মা, তাই না? তো এটা ছাড়া কি মানুষ থাকে? প্রাণ আছে যার, তার অবশ্যই মন থাকবে। মারদিয়া ম্যাম যেমন করে বললে যে ওভেনের কি প্রাণ আছে, ওভেনের যদি বলে হ্যাঁ ওভেন ভালো না, বা ওভেনের এরকম, তো ওই জিনিসটা তো আসলে কিছু না। আর প্রাণ আছে আমাদের, তার মানে অবশ্যই আমরা মেয়েরা যারা, বা আমি আসলে মেয়ে ছেলে বলতে চাই না, মন তো অবশ্যই সবার আছে। এবং মন কিন্তু আবার এক এক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আবার এক এক রকম। আমি এটাকে এক্সপ্লেন করতে গেলে আবার অন্যরকম জায়গাতে চলে যাবে, আমি অত একদম বিশদ জায়গাতে যাব না। তবে আমি যদি বলি, অবশ্যই মনের যে জায়গাটা, সেটা কখনো কখনো আমার থিঙ্কিং প্রসেস, কখনো কখনো আমার একদম ডিপার কগনিশন, কখনো কখনো আমার আবার কিছু পারসেপশন, কখনো কখনো আমার ভ্যালুস, এই বিভিন্ন ভাবে কিন্তু মনটা আমার বিভিন্ন দিকে কিন্তু যাচ্ছে। এটা তো এই প্রশ্নটা উত্তর দিয়ে দিয়েছে আশা করি, যতটুকু আমার কাছে থেকে আমার জায়গা, আমার থলেতে ছিল, আমি দেওয়ার চেষ্টা করেছি। তবে এখানে আমি একটু এর আগের যে প্রশ্নটা ছিল যে নিয়ে, যে হচ্ছে মেয়েরা কেন এত কিছু করতে পারবে, হচ্ছে কিসের জন্য মেয়েরা হচ্ছে সবকিছু হুট করে ধরতে পারে, বা এত কিছু ঝগড়া তাড়াতাড়ি কিভাবে করতে পারে। আচ্ছা, হ্যাঁ ঝগড়া, আসলে এই যে বলেছিলাম, মারতে ম্যাম ওটাকে লিঙ্ক করেছিলেন, যে মেয়েদের যে আসলে এই যে ব্রেইনের যে উইদিন ব্রেইন যে হচ্ছে ব্রেইন পার্টস গুলোর মধ্যে যে হচ্ছে কানেকশনটা অনেক বেশি, অনেক প্রবল, আর এই জন্য মেয়েদের ইনটিউশন অনেক বেশি অ্যাকচুয়ালি, এবং মেয়েরা হচ্ছে খুব ভালো কনক্লুশন ড্র করতে পারে এটার জন্য কিন্তু। হ্যাঁ, সো আসলে এই কোঅর্ডিনেশনের কারণে, এবং ওই আপু বলেছিলেন, মারদেব আপু, যে অনেকগুলো জায়গা কিন্তু আন্দোলিত হয় মেয়েদের, তার মানেই হলো এই কোঅর্ডিনেশনটা আর কি, উইদিন ব্রেন, এটাই আর কি। সো ব্রেন অ্যাক্টিভিটি গুলো এভাবেই কাজ করে। আর মেয়েদের মনের যে বিষয়টা বললাম, এটা তো অবশ্যই বিহেভিয়ারের সাথে রিলেটেড, এবং তার হচ্ছে অবশ্যই সাইকোলজির সাথে রিলেটেড। সাইকোলজিও কিন্তু ওয়ান কাইন্ড অফ মন। আমি যদি বলি, তুমি আমাকে সাইকোলজিক্যাল এক্সপ্লেন করতে বলেছো, এটাও তো মন, তাই না? আমার হিউম্যান সাইকোলজি, আমার ফিমেল সাইকোলজি যদি বলি, তার এইরকম আর কি বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ। ম্যামকে অনেক ধন্যবাদ। দর্শকদের থেকে আরেকটা প্রশ্ন আমি ম্যামদেরকে একটু নোট করতে বলবো, সেটা হচ্ছে আমাদের একজন দর্শক জিজ্ঞেস করেছেন, মেয়েরা একটু বেশি আবেগী হয় কেন?
এটা সম্ভবত একটা টাইমে আমিনা খাতুন ম্যাম বলেছিলেন যে আমাদের যে হরমোনাল সিক্রেশন, যেটা আসলে আমাদের ইমোশনটাকে বেশি ট্রিগার আপ করে, যেরকম সেরোটোনিন বা ডোপামিন বা অ্যাড্রিনালিন, এইটা মেয়েদের তুলনায় ছেলেদের তুলনায় মেয়েদের সিক্রেশনটা একটু বেশি, যার কারণে হয়তো ইমোশনালি মেয়েরা একটু বেশি সফট। এটা তো আসলে মানে সামাজিক ভাবে, আমাদের পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে এটা আমরা সবাই ক্লিয়ার। তারপরেও এই কোয়েশ্চেনটা যেন একটু ক্লিয়ার করা হয়, এটা আমাদের দর্শকদের প্রতি থেকে আহ্বান আছে আর কি। আমাদের দর্শকদের জন্য আরো একবার বলতে চাই, যাদের কাছে এই জিনিসটা আসলে ক্লিয়ার না, আমরা আজকে বসেছি দ্য ফিমেল ব্রেইন নিয়ে। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মাসিনা মমতাজ মারিয়া ম্যাম, এডুকেশন কনসালটেন্ট অ্যান্ড টিচার্স ট্রেনার, মার্দিয়া মমতাজ ম্যাম, প্রভাষক জাফরুদ্দিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আমিনা খাতুন ম্যাম, ক্লিনিক্যাল সাইকোলজি, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড। আমাদের সাথে একজন টিচার আছেন, একজন টিচার্স ট্রেনার আছেন এবং একজন সাইকোলজিস্ট আছেন। সো 3 দিক থেকে আসলে আমরা আজকের প্রোগ্রামটাকে একটা বিশ্লেষণ করতে পারবো। এখনো অনেক বড় কি বলবো অ্যামাউন্টের একটা দর্শক আমাদের সাথে আছেন। সো আমরা প্রসিড করি। যে কোয়েশ্চেনটা নিয়ে আমি মার্দিয়া ম্যামের কাছে এই পর্যায়ে যেতে চাই, সেটা হচ্ছে যে আমাদের নারী এবং পুরুষদের চিন্তা জগৎটা কি কোনোভাবে ডিফারেন্ট কিনা, হলে সেটা কিরকম? জি। আচ্ছা, এটা নিয়ে যখন আমি চিন্তা করি তখন আমার আসলে মনে হয় এই বিষয়টা খুব আপেক্ষিক একটা প্রশ্ন। একটা যদি বলি যে তোমার প্রশ্নটা তো এরকম যে নারী আর পুরুষের চিন্তা জগৎ ডিফারেন্ট কিনা, আমি যদি বলি যে দুইটা যমজ বোন, দুজনেই মেয়ে, দুজনের চিন্তা জগৎ কি একই? জবাব আসবে না, তাই না? তাহলে মানুষের চিন্তা আসলে বদলায়, কিসের কিসের উপর ডিপেন্ড করে বদলায়। যেমন একটা নির্দিষ্ট ঘটনায় মানুষ যখন প্রতিক্রিয়া দেখায় অথবা চিন্তা করে, তখন এক এক ভাবে চিন্তা করে। এই পার্থক্যটা কোত্থেকে আসে? কখনো কখনো অভিজ্ঞতা থেকে, কখনো কখনো তার সে যেভাবে বড় হয়েছে, সে যা যা দেখে বড় হয়েছে সেটা থেকে। হ্যাঁ, এখন একটা বাচ্চা যে হয়তো ফিলিস্তিনে বম্বিং দেখে অভ্যস্ত, হ্যাঁ, তাদের বাসার অভ্যাস হচ্ছে তারা শব্দ শুনলে সবাই মিলে খাটের তলায় ঢুকে যায়। সে হয়তো একটা বম্বিং এর আওয়াজে যেভাবে রিয়াক্ট করবে, আমার বাসার বাচ্চা একটা সেভাবে হয়তো রিয়াক্ট করবে না, তাই না? তাহলে এই যে থিঙ্কিং প্রসেসটা কিংবা একটা ঘটনায় আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো, এটা কিন্তু আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আবার কখনো কখনো হরমোনের কথা তুমি বলেছো, তখন আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছিল যে এই চেঞ্জগুলো কিন্তু ছেলেদের আসে, তাই না? এই যে হরমোনাল চেঞ্জগুলো, এগুলো ছেলেদের আসে। এগুলোকে আমরা কখনো বলি পিউবার্টি, কখনো অ্যাডোলেসেন্স বলছি, কখনো বলছি মিড লাইফ ক্রাইসিস, কিন্তু এগুলো আছে। শুধু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক হাইলাইটস পাই, কারণ আমরা অনেক কথা বলি এগুলো নিয়ে। হ্যাঁ, তাহলে আমি বলতে চাচ্ছি যে ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই চিন্তা ভাবনার ব্যাপারগুলো তো অবশ্যই আলাদা। আবার এরকম হতে পারে, মনে করো আমি যখন অফিসিয়াল কাজ করি, আমরা যখন একটা মিটিং এ একটা এজেন্ডাকে সামনে নিয়ে বসি, তখন কিন্তু এক একজন যে যার জায়গা থেকে, কেউ হয়তো গ্রাম থেকে বসেছে, এখন তো আমরা অনলাইনে মিটিং করছি, কেউ হয়তো তার গ্রাম থেকে বসেছে, কেউ হয়তো ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না দেখে বাইরে বাগানে গিয়ে বসেছে, কেউ হয়তো তার বেডরুমে বসে আছে, কেউ হয়তো তার রিডিং রুমে বসে আছে, কেউ হয়তো পথে আছে। কিন্তু আমরা যখন একটা উদ্দেশ্যের জন্য কাজ করি, সবাই কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ক্যাপাসিটি, এটাকে মাপতে চাওয়াটা আসলে আমার কাছে একটু অপ্রয়োজনীয় একটা কাজ মনে হয়। কারণ আমরা চিন্তা করব যে আমরা সমাজে তো মানুষ একলা থাকে না। হ্যাঁ, যখন সবাই মিলে একটা কাজ করতে যায়, তখন কিন্তু মোটামুটি দেখা যায় যে একজন আরেকজনের কাছাকাছি টাইপের ক্যাপাসিটি মানুষরাই একসাথে কাজ করে এবং সফল হয়। আবার যখন তারা পিছিয়ে এসে তার নিজের জায়গায় আসে, তখন সে আরেক রকমের ভূমিকায় অবতীর্ণ হয়। সুতরাং এখানে আমি একটা মানুষ হিসেবে আমি কখনো এইটাকে ক্যাপাসিটিকে কম বেশি করে একটা মানুষের সাথে আরেকটা মানুষকে তুলনা করতে যাই না। আমরা হয়তো এটা নিয়ে আমিনা আপার কাছ থেকেও আরেকটু শুনতে পারি। আমার মনে হয় নাসিবা একটু ডিসকানেক্টেড আছে, আমরা কথা কন্টিনিউ করতে পারি, এর মধ্যে ও এসে ইনশাআল্লাহ জয়েন করবে আমাদের। যেটা নিয়ে নাসিবা আমাদেরকে প্রশ্ন করছিল, যে মার্দিয়া যেটা খুব সুন্দর করে বললে যে আসলে পৃথিবীর সব দুই দুই মেরুর জিনিসই আসলে তুলনার যোগ্য না। সাদা কালোর সাথে যেমন তুলনা হয় না, সেরকমই লাল নীলের সাথে তুলনা হয় না, এরকমই একটা বিষয়।
একটা খুব মজার একটা রিসার্চ আমার মনে পড়ছিল, সেটা ইচ্ছা করছিল একটু বলতে মার্দিয়া যখন কথা বলছিলে। সেটা হচ্ছে 1978 সালে ইংল্যান্ডের একটা টেলিভিশন প্রোগ্রামের জন্য একটা ম্যাটারনিটি হসপিটালে একটা কেস স্টাডি করা হয়েছে। 10-15 জন মা এবং 10-15 জন বাবা, তাদেরকে যেটা করা হয়েছে 10 সেকেন্ডের একটা নিউবর্ন বেবিদের কিছু ক্লিপস, ভিডিও ক্লিপস দেওয়া হয়েছে উইদাউট দ্য সাউন্ড অন, মানে সাউন্ডটা ডাউন করে দেওয়া হয়েছে যেন বাচ্চাটা কেন কাঁদছে, কাদার আওয়াজটা কিরকম সেটা যেন বোঝা না যায়। এবং সেটা ওই 10 জন বাবাকে দেখানো হয়েছে এবং পরে 10 জন মাকেও দেখানো হয়েছে। তো যেটা হয়েছে, প্রথমে মাদেরকে দেখানো হয়েছে, মোর দেন 95% মাদার্স কুড এক্স্যাক্টলি ডিটেক্ট যে বাচ্চার ওই কোন বাচ্চার খিদা লেগেছে, কোন বাচ্চার পেটে গ্যাস হচ্ছে, কোন বাচ্চা মাকে খুঁজছে, কোন বাচ্চা আনকমফোর্টেবল সিচুয়েশনে আছে, কার গরম লাগছে, এটা ওনারা এক্স্যাক্টলি 95%-এর বেশি কেসেস গুলো ওনারা এক্স্যাক্টলি ডিটেক্ট করতে পেরেছেন। আর বাবাদের ক্ষেত্রে ঘটনাটা হয়েছিল এরকম, লেস দেন 10% ওনারা ডিটেক্ট করতে পেরেছেন। এবং যেটা হয়েছে, বেশিরভাগ বাবাই, এখানে আর পার্সেন্টেজ বলা হয় নাই, বেশিরভাগ বাবাই শেষের দিকে খুব কনফিডেন্টলি বলেছেন এদের সবার মাকে দরকার। এটা হচ্ছে সবচেয়ে মজার পার্টটা আমার কাছে যেটা লেগেছে, যে লাইনটার কারণে আমার রিসার্চটা মনে আছে এবং মনে পড়লো। ওনারা খুব কনফিডেন্টলি বলেছেন যে এদের সবার মাকে দরকার, মার জন্য ওরা এরকম করছে, আর কিছু আমরা বুঝতে পারছি না। তো এটা আসলে আমি এই জন্য বললাম যে আসলে প্রয়োজন এবং ফাংশন দুইটার কমপ্লিটলি দুই রকম জিনিস। হ্যাঁ, মায়ের যেখানে যেখানে একজন মেয়ের, একজন নারীর যেখানে যেখানে কি বলে এটাকে ফাংশন করার দরকার, সেখানে তাকেই বেস্টটা দিতে হবে, তাকে ছাড়া হবে না। আবার অন দা আদার হ্যান্ড একজন পুরুষের যেখানে যেখানে ফাংশন করা দরকার, যেখানে যেখানে তার কন্ট্রিবিউশন দরকার, সেখানে তাকেই দিতে হবে। সেখানে হয়তো আমরা 10 জন নারী একা গিয়েও পারবো, একসাথে গিয়েও ওই একজন একা পুরুষের ওই স্পেসিফিক কাজটা করতে পারবো না। তো এই জন্য আসলে এটা, এই ডিফারেন্সটা কম্পেয়ার করার মতনই কোনো ডিফারেন্স না আমার যেটা মনে হয়, যেটা মার্দিয়ার কথার সাথে আমি কমপ্লিমেন্ট করলাম। এখন মোটামুটি এটাই বলার ছিল আর কি মার্দিয়ার কথার সাথে। ওভার টু ইউ নাসিবা। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। আমি মার্দিয়া ম্যামের পরপরই মাসিনা ম্যামের কাছে চলে আসতাম, কিন্তু উনি ওনার পার্টের অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। দর্শকদের কাছ থেকে আরো একটি প্রশ্ন আমি একটু ম্যামদের দৃষ্টি আকর্ষণ করব। তিনি বলেছেন যে মেয়েদের মন জটিল, কমপ্লেক্স, ছেলেদের মন সরল বা সিম্পল। এই কথাটি বিশ্বজনীন। আমার মতে যেহেতু মেয়েদের দায়িত্বের পরিধিটা অনেক বিস্তৃত ও জটিল, তাই তাকে সেভাবে ভাবতে হয়। এর ব্যাপারে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। এই প্রশ্নটা যেন আমরা অ্যাড্রেস করি। এর পরবর্তী প্রশ্নে যদি আমি যেতে চাই, আমার প্রশ্ন হচ্ছে যে চিন্তার জগৎ আলাদা কিনা এই বিষয়ে তো আমরা কথা বললাম। এই পার্থক্যকে আসলে সামাজিকভাবে, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে, আমি যেটাই বলি না কেন, আমরা কিভাবে এটাকে দেখব, এই বিষয়টা নিয়ে যদি আমি আবারও একটু মার্দিয়া ম্যামের কাছে যাই, আপনি যদি একটু অ্যাড্রেস করতেন। জি। আমরা একটা কথা শুনে থাকি যে 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 কাজের জন্য দক্ষ তাকে সেই কাজ দেওয়া উচিত, নাকি যে যে কাজ পায় সেই হিসেবে সে দক্ষ হয়ে ওঠে। এটা একটা ওই যে ডিম আগে না মুরগি আগের মতন, এটা একটা ইউনিভার্সাল, কি বলবো, অমীমাংসিত প্রশ্ন, তাই না? তার আগে আমি একটু আগে তুমি যে কমেন্টটা নিচ্ছিলা সেটার ব্যাপারে একটু আলো ফেলতে চাই। সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই যে মেয়েদের মন জটিল, ছেলেদের মন সরল, আচ্ছা ছেলেদের মন সরল এটাতে না যাই, মেয়েদের মন জটিল, মেয়েরা অনেক কমপ্লেক্স। এটার ব্যাপারে তো সায়েন্টিফিক একটা কথা একটু আগে আমিনা আপাও বলেছেন যে মেয়েদের ইন্টারকানেকশন গুলা বেশি। হ্যাঁ, এবং এটা এটা এগুলো কানেক্টেড, একটা চিন্তা আরেকটা চিন্তার সাথে কানেক্টেড। অনেক সময় মন খারাপ থাকলে খেতে পারছে না। হ্যাঁ, অনেক সময় একটা আরেকটাকে খুব বেশি প্রভাবিত করে। কিন্তু এই কথাটা কিন্তু অনেক বেশি মার্কেটিং পাওয়া একটা কথা। আমি বলবো যে এই কথাটা এত বেশি মানে মার্কেট পেয়েছে, এবং এটা দিয়ে কাউকে টিজ করা এত সহজ, এইটার জন্যই তার আরো মার্কেট বেড়েছে। হ্যাঁ, এখানে কেউই বলতে পারবে না যে আমার মন খুবই সরল, আমি না ওই চিন্তাগুলা ধরতে পারি না, ওই চিন্তাগুলা করতে পারি না। তাহলে সে বুঝলো কিভাবে যে ওই চিন্তাগুলা দুনিয়ায় আছে? হ্যাঁ, তার মানে আমি লাল নীল চিনি কিন্তু আমি কালার ব্লাইন্ড, এটা তো হতে পারে না। সেক্ষেত্রে আমার মনে হয় এইটা খুব প্রচলিত একটা কথা,
এটা দিয়ে আমরা কখনো কখনো মেয়েদেরকে একটু হীনমন্যতার দিকে ঠেলে দিতে পারি। এই জন্য এটা খুব বেশি মার্কেটিং পাওয়া একটা কথা। এটাকে যদি আমি একটু পজিটিভলি দেখি, যে একটা মেয়ে আসলে এট এ টাইম অনেকগুলো কাজের আঞ্জাম দিতে পারে, কারণ তাকে দিতে হয়। আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে একটা পরিস্থিতিতে পড়ে গেলে একটা মানুষ অনেক কিছু পারে, তাই না? একটা মেয়ে একই সাথে হয়তো ৩-৪টা বিষয়ে আঞ্জাম দিতে পারছে, সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে হ্যাঁ, তার ব্রেইনের কিছু ক্যাপাসিটি একটু ইউনিক, যে সে অনেকগুলো কাজ একসাথে করতে পারছে। কিন্তু আপনি কি বলতে পারেন যে এরকম কোনো পুরুষ মানুষ আপনি কখনো দেখেন নাই? আমি এরকম পুরুষ মানুষও দেখেছি, তাই না? হ্যাঁ, এটা হতে পারে যে যেহেতু আমাদের বেশিরভাগ কাজগুলো এই ধরনেরই, যে আমাদের এট এ টাইম অনেকগুলো কাজ করতে হবে, আমাদের ব্রেন আস্তে আস্তে ওইভাবে ডেভেলপ করে। কিন্তু তার মানে যে মেয়েটার এরকম ব্রেন ডেভেলপ করে না, আমরা তাকেও কম কম মেয়ে মানুষ বলতে পারবো না, তাই না? এর মানে এটা না যে সব মেয়েরাই এরকম। আবার এই কথাটা দিয়ে আমি যে কথাটা দ্বিতীয় প্রশ্নটার সময় বলছিলাম, যে জেন্ডার রিলেটেড কোনো কথা দিয়ে আমি কোনো একটা জেন্ডারকে ছোট করব না, এটা আমার মাথায় থাকতে পারে। এটা যদি কেউ প্রশংসা করে বলে তাহলে ঠিক আছে। এটা যদি কেউ আমাকে বকা দেওয়ার জন্য বলে যে হ্যাঁ, মেয়েদের মন সবসময় জটিল, আমি এটা ভাবিনি, তুমি এটা বললা কিভাবে, তাহলে সেইখানে এটা এটা হয়তো আমি বলবো না কাউকে। ঠিক আছে? আচ্ছা, যে প্রশ্নটা নাসিবা করছিল যে পার্থক্য থাকবেই, সেটাকে আমরা সামাজিকভাবে কিভাবে অ্যাড্রেস করব। একটা সমাজে আসলে, সমাজের কথা বাদ দেই, আমাদের হাতের দিকে যদি তাকাই, আমাদের হাতের 5টা আঙ্গুল 5 রকমের সাইজ। হ্যাঁ, এবং এগুলোর ভিতরের যেই ছোট ছোট হাড্ডির টুকরোগুলো দিয়ে এদেরকে বানানো হয়েছে, এগুলোর সাইজগুলো আলাদা। আবার 4টা আঙ্গুল এক রকমের, একটা আঙ্গুল আরেক দিকে বাঁকা হয়। 4টা আঙ্গুল একদিকে বাঁকা হয়, একটা আঙ্গুল আরেক দিকে বাঁকা হয়, নইলে আমরা গ্লাস ধরতে পারতাম না কখনো। তাহলে মানুষের সমাজে আল্লাহ ইচ্ছা করেই এত ধরনের বৈচিত্র্যময় মানুষ দিয়ে বানিয়েছেন। এটা শুধু আমি নারীকে বলবো না, বা শুধু পুরুষকে বলবো না, সবকিছু দিয়ে বানিয়েছেন যেন আমরা কোনো কিছুর অভাবে পড়ে কষ্ট না পাই, তাই না? তো এখন এই জিনিসটাকে আমি এভাবে দেখতে পছন্দ করি। বৈচিত্র্য আছে, অসম্ভব রকমের বৈচিত্র্য আছে। শুধু যদি আমি একটা মানুষকে নিয়ে চিন্তা করি, আমি 15 বছর বয়সে যে মার দিয়া ছিলাম, আমি 25 বছর বয়সে সে মার দিয়া নাই, কিংবা আমি 35 বছর বয়সে আবার সে মার দিয়া নাই। তাহলে আমি নিজের মধ্যে আবার আজকে সকালে আমি যেই মানুষটা ছিলাম, আমি আজকে এখন সেই মানুষটা নাও থাকতে পারি। তাহলে এই যে মানুষের এক এক ধরনের পার্থক্য, এটা থাকবে। এটাকে দেখার সবচেয়ে চমৎকার উপায় হচ্ছে যে আমি বিশ্বাস করে নিতে হবে আল্লাহ যেহেতু এই জিনিসটা দিয়েছেন, এটার প্রত্যেকটা অংশ কাজে লাগানোর মতো। এবং ওই যে আমি কোনোটা দিয়ে কাউকে ছোট করব না। একটা মেয়ে এরকম যদি আমি দেখি যে একটা মেয়ে রান্না করতে চায় না বা পছন্দ করে না, আমি তাকে এটা বলতে পারবো না যে তুমি কেমন ধরনের মেয়ে মানুষ যে তুমি এটা পারো না। না আমি এটা বলবো, আর না আমি এটা এরকম এরকম একটা পুরুষ মানুষকেও হতে পারে যে তুমি কেমন ধরনের পুরুষ মানুষ, তুমি এই বিষয়টা, এই জিনিসটা আমাকে কিনে দিতে পারছো না। হ্যাঁ, তাহলে আমি কাউকে ছোট করার জন্য এই বৈচিত্র্যগুলোকে ব্যবহার করব না, বরং আমি এটা চিন্তা করব যে যেহেতু সে এটা পারে না, তাহলে নিশ্চয়ই তার অন্য ধরনের কোনো একটা অনন্য বৈশিষ্ট্য আছে যেটাকে আমি কাজে লাগাতে পারি। লেটস এক্সপ্লোর দ্যাট। এই ছিল কথা। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। সম্ভবত মাসিনা ম্যাম কিছুক্ষণের জন্য ডিসকানেক্টেড হয়ে গেছেন আমাদের থেকে। এই একই বিষয়টা নিয়ে আমি একটু আমিনা ম্যামকে কথা বলার জন্য অনুরোধ করব, যে আমাদের যে চিন্তা জগতের পার্থক্য বলি, স্ট্রাকচারাল ডিফারেন্স, সাইকোলজিক্যাল ডিফারেন্স, যতগুলো ডিফারেন্সের ব্যাপারে আমরা কথা বললাম এতক্ষণ পর্যন্ত, এই বিষয়টাকে আসলে সামাজিকভাবে কিভাবে দেখা উচিত, যেন এটা কারোর প্রতি কোনো মেন্টাল প্রেশার না হয়। যে বিষয়টা মার্দিয়া ম্যাম বললেন যে স্পেসিফিক কিছু রেসপন্সিবিলিটির ক্ষেত্রে ছেলেদেরকে এক ধরনের মেন্টাল বা সাইকোলজিক্যাল প্রেশারে রাখা হয়, মেয়েদেরকে এক ধরনের প্রেশারে রাখা হয়। এই বিষয়টাকে আসলে আমরা ব্যালেন্স কিভাবে করতে পারি? জি, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ নাসিবা। যে প্রশ্নটি আসলে করলে, এটি আসলে আমি বলবো যে এটা আমাদের সবারই অনেক অনেক কি আকাঙ্ক্ষিত একটি বিষয়, যে কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না, এটাই আর কি। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে চিন্তার জগতের যে পার্থক্যটা, সেটা সমাজে কিভাবে আসলে এস্টাবলিশ করা যায় বা সেখানে আসলে কিরকম হওয়া উচিত, আমি বলবো যে হিউম্যান বিং, একটা মানুষ কিন্তু
আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু পোটেনশিয়ালিটি রয়েছে। আমি যদি পজিটিভ সাইকোলজির কথাই যদি বলি, সেখানে খুব সুন্দর করে বলা হয়, হিউম্যানিস্টিক সাইকোলজির কথা যদি বলি, কার্ল রজার্স উনি বলেছেন যে প্রত্যেকটা মানুষই অনেক ভালো, অল হিউম্যান বিংস আর গুড। তার একটাই কথা ছিল, তার এক্সপ্লানেশনে ছিল এরকম বিষয়গুলো যে মানুষের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে এমন কিছু পোটেনশিয়ালিটি আছে যে পোটেনশিয়ালিটির জন্য সে ইউনিক, এবং এই পোটেনশিয়ালিটিটাকে অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে, তাকে এক্সপ্লোর করার জন্য একটা এনভায়রনমেন্ট দিতে হয় এবং একটু সময় দিতে হয়, সে সুন্দরভাবে সেটাকে এক্সপ্লোর করতে পারে। আচ্ছা, আমি এখন আসি এক্সপ্লোর আসলে কিভাবে করবে একটা মানুষ। আজকে যেহেতু ব্রেইন নিয়ে এসেছে, সো আমি ব্রেইন দিয়ে উত্তর দিতে চাই যে একটা মানুষ, আমরা যখন যে কোনো মানুষই আমরা চিন্তা করি বা খুব ইমিডিয়েট কিছু ডিসিশন মেক করি, যেটাই করি না কেন, আমাদের ব্রেনে যে ফ্রন্টাল লোব রয়েছে সেটাই কিন্তু এটাকে সবসময় আর কি এক্সিকিউট করে, হ্যাঁ, ওয়ার্কিং মেমোরি বলা হয়, ওইখানে আর কি কাজ করে। তো আমরা যেরকম থিঙ্কিং করব, আমাদের থিঙ্কিংটা যেমন হবে, আমাদের ফিলিংসটাও কিন্তু সেরকমই হবে, আমাদের ইমোশনটা কিন্তু সেরকম করে কাজ করবে। তো ওই যে ব্রেন ফাংশনিং আর কি, অ্যামিগডালাতে সিগন্যাল যাচ্ছে, সেখান থেকে হাইপোথ্যালামাস থেকে আমাদের সিক্রেশন গুলো হচ্ছে, হরমোনাল সিক্রেশন গুলো হচ্ছে, সেখান থেকে সেন্সরি নিউরন, মোটর নিউরনকে মেসেজ পাঠাচ্ছে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে, বলছে তুমি এটা করো। তো আসলে আমার যে অ্যাকশন, আমি বলবো যে সোশ্যাল যে সার্কামস্টেন্স, সোসাইটি আমাদের অ্যাকশন দেখে, চিন্তার আগেও দেখে অ্যাকশন, আমরা আসলে কি করছি। হ্যাঁ, মেয়েরা এমন করছে, ছেলেরা এমন করছে, বা এরকম যে বিষয়গুলো, বা হ্যাঁ এই মেয়েটা এমন করছে, এই মেয়েটা এটা পারে না, ও এরকমটা, এই যে বিষয়টা, তো পুরো বিষয়ের মূলে কিন্তু থিঙ্কিং। হ্যাঁ, আমরা মানুষটা কিন্তু আমাদের শুধুমাত্র চিন্তাটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। দেখেন, আমরা যারা মুসলিম, আমরা কিন্তু আমাদের রিলিজিয়াস হিস্ট্রির দিকে যদি যাই, সেই জায়গাতে যাই, কত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে, কত আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলি, বা আরো যারা এসেছেন এর আগে, বা আমি বিভিন্ন ধরনের যারা আমাদের সাহাবীরা ছিলেন, তাদের যে কঠিন প্রতিকূল অবস্থার কথা যদি বলি, তাদের বিভিন্ন ধরনের উক্তিগুলো পড়ে কি আমরা মোটিভেটেড হই না? অর্থাৎ তারা একই রকম সিচুয়েশনে তারা কিন্তু সুন্দর চিন্তাটা করেছিল, করেই কিন্তু তারা আসলে সুন্দর কিছু আউটকাম পেয়েছেন, সাকসেসফুল হয়েছেন। তো আমরা যদি আমাদের সমাজের জায়গাটাতে যদি এখন আমি চলে আসি, সেই ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের চিন্তাধারাটাকে যদি আমরা সুন্দর করি, তাহলে কি হবে, আমাদের মধ্যে ওরকম একটা আচরণ চলে আসবে। তখন আমরা কিন্তু একটা ব্যক্তিকে কখনো আঙুল তুলে বলতে পারবো না যে সে এরকম বা সে এটা পারে না। আমরা অ্যাকচুয়ালি যখন একজনকে বলি, মার্দি আপু যেটা বলছিলেন যে একজনকে বলা হলো একটা মেয়েকে যে রান্না পারে না, তখন কিন্তু আমরা এভাবে বলো তো কিছুই পারে না, রান্না পারে না তো কিছুই পারে না, এরকম একটা বিষয়। তো একটা মানুষ, সে একটা মেয়ে বা একজন মানুষ, সে অনেক কিছুই পারে, তারা রান্নার পার্টটা হয়তো বা 10% আর 5% বা লেস দেন 5%, কারণ একটা মানুষের অনেকগুলো পার্টস থাকে, অনেক রোলস থাকে তার। তো তো তার ওইটুকুর জন্য কিন্তু আমরা যেটা করি, আমরা পুরোটাকে একদম কি করে দিচ্ছি, একদম ডাউন করে দিচ্ছি। তো সমাজেও এরকম কিছু দৃষ্টিভঙ্গি আছে যে আমাদের যে কোনো জেন্ডারের প্রতি বলি, যে কোনো মানুষের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রেও যে এরকম কিছু না, ব্যাপারটা কিন্তু তা না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের, তারাও কিন্তু ডিসক্রিমিনেশনের শিকার হয় বিভিন্ন জায়গাতে গিয়ে। হ্যাঁ, তুমি মেয়ের মতন কেন, তার মানে কি এখানে সে ছেলে, বাট এরকম জায়গাগুলোতে কিন্তু অনেক ধরনের বিষয়টা আসে। তো আমি বলবো সামাজিক যে বিষয়টা, সেখানে প্রেক্ষাপটে আমি বলবো যে আমাদের পরিবার যদি একটা এন্টিটি মনে করি, সেই ক্ষেত্রে পরিবারের থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। আমাদের সোসাইটি যে জায়গাগুলো থাকে, আমাদের ছোট সোসাইটির ছোট ছোট খণ্ডগুলো, স্কুল কলেজ হোক, বিভিন্ন প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, সেই সমস্ত জায়গাগুলোতে যদি এই থিঙ্কিং এর কিছু চেঞ্জ করা হয়, অর্গানাইজেশনের থিঙ্কিং মানে হলো সেখানকার কিছু রুলস রেগুলেশনস পলিসি, এই যে বিষয়গুলো, সেখানে আসলে বিষয়টাকেই যদি উপস্থিত না রাখা হয় যে হ্যাঁ ছেলে মেয়ে আলাদা কিছু, এখানে এইরকম যদি কিছু করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আসলে এই ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। আরেকটি কথা আমি একটু বলতে চাই, একটু লিঙ্ক করে, সেটা হলো যে একটা মানুষ, হ্যাঁ, বুদ্ধি, আমরা একটু আগে বলেছিলাম বুদ্ধি কিন্তু ফিক্সড। হ্যাঁ, ফিক্সড একটা বুদ্ধি নিয়ে প্রত্যেকটা মানুষ এসেছে দুনিয়াতে, তাহলে কিসের ভিত্তিতে আলাদা হয়ে যাচ্ছে? এই যে আমরা এখানে যে 4 জন উপস্থিত আছি, আমি জানি না আসলে কার কেমন রেজাল্ট ছিল, কার কি ছিল, আমি কিছুই কিন্তু জানি না আপনাদের ওই বিষয়গুলো, আর আপনারাও আমারটা জানেন না। কিন্তু আমরা কিন্তু একটা নর্মাল কিন্তু এভারেজ একটা কিন্তু পিরিয়ড পার করে করে এসেছি, তাই না? এই যে আমাদের একাডেমিক বিভিন্ন স্টেজ গুলো পার করে এসেছি, এগুলো কিন্তু আমাদের আইকিউ এর অংশ ছিল, তার মানে আমাদের আইকিউ কিন্তু এভারেজ। হ্যাঁ, আমরা যদি আইকিউ টেস্ট করি, দেখা যাবে আমরা এভারেজ আইকিউ তে পড়বো। তার মানে কি, আমরা কিন্তু কেউ কারো থেকে কিন্তু কম বা বেশি এরকম কিন্তু কিছু না, আমরা কি এভারেজ একটা আইকিউ তে পড়বো। কিন্তু দেখেন, আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আলাদা।
তাই না? এক একজনের পার্সোনালিটি ট্রেট এক এক রকম, আমাদের এক একজনের এক্সপ্রেশন এক এক রকম, আমরা এক একজনের পছন্দ অপছন্দের বিষয়গুলো এক এক রকম, এক একজনের রেসপন্স এক এক রকম। তো এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর, অর্থাৎ আমার আবেগীয় দক্ষতা কতটুকু, আমি একটা সিচুয়েশনে কিভাবে আমি নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো। আমি খুব সংক্ষেপে বলতে চাই, যেমন আবেগীয় দক্ষতার জন্য বেশি প্রয়োজন কোনটা? প্রথমেই হলো সেলফ রিয়েলাইজেশনের যে বিষয়টা, সেলফ কনসেপ্টের যে জায়গাটা সেইটা, এবং সেই এরপরে আসে যে আমার কতটুকু আমি মনোযোগী সেইটা, আমার মোটিভেশন কতটুকু সেইটা, এই যে বিষয়গুলো। তো এবং এটা শুধুমাত্র সেলফ রিয়েলাইজেশন, সেটা শুধু নিজের জন্য না, সেটা কিন্তু অন্যের জন্য। তো আমি যখন আমার নিজের ইমোশনকে বুঝবো, পাশাপাশি অন্যেরটাকে বুঝবো, আমি যখন এটাকে এমপ্যাথেটিক ওয়েতে বুঝবো, আমি যখন সোশ্যাল কমিউনিকেশন সুন্দর করে করব, আমি যখন রেসপন্স করব রাদার দ্যান রিয়াক্ট, হ্যাঁ, তখন কিন্তু আমি প্রপারলি একটা সিচুয়েশনকে কিন্তু ম্যানেজ করতে পারবো। তো এই যে বিষয়টা, এটা কিন্তু এক এক মানুষের এক এক রকম। আর মেয়েদের ক্ষেত্রেও যদি বলা হয়, এক একটা মেয়ের এক এক রকম, ছেলে মেয়েকে একসাথে করে যদি বলা হয়, এক একজনের এক এক রকম হবে। কখনো মেয়েরা ভালোভাবে ম্যানেজ করতে পারবে, কখনো ছেলেরা ভালোভাবে ম্যানেজ করতে পারবে। তো এটা কিন্তু একান্তই শুধুমাত্র তার ইমোশনাল ইন্টেলিজেন্সের কারণে, তার আবেগীয় দক্ষতা কতটুকু সেটার কারণে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় যে একটু আগে বলা হলো যে মেয়েরা কি মেয়েদের ব্রেন কি জটিল, মেয়েদের মন জটিল, বা ছেলেদের অনেক সরল। তো সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না, একটা মেয়ে তার আবেগীয় দক্ষতাকে অনেক সুন্দর করে কাজে লাগায়, একটা ছেলে হয়তো সেখানে লাগাচ্ছে না। আবার যখন একটা ছেলে হয়তো বা তার আবেগীয় দক্ষতাটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে, তখন হয়তো সে মেয়ের চেয়েও ভালো পারফরমেন্স করছে, অনেকগুলো বিষয়টাকে কোঅর্ডিনেট করতে পারছে, অ্যাকোমোডেট করতে পারছে, তখন কি তার ব্রেন জটিল হয়ে যাচ্ছে না? আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো আমরা কতটুকু মনোযোগী, আমরা কতটুকু সামনের দিকে এগোতে চাই, আমরা কতটুকু নিজেদেরকে নিয়ে ভাবতে পারি, এগুলোর উপরই আসলে ডিপেন্ড করে একটা মানুষ কিভাবে রেসপন্স করবে। তো এই ক্ষেত্রে আমি বলবো সোসাইটির ক্ষেত্রেও এভাবেই ব্যালেন্স করা সম্ভব। আমরা যদি প্রত্যেকে আজকে যারা আমরা এই প্রোগ্রামটাকে শুনছি, তারা যদি আসলে এভাবে চিন্তা করি ব্রেনের কথা, যে ব্রেন অনেক একজন কমেন্ট আমি শুনলাম একটু আগে, নাসিবা বলল যে ওজন যেহেতু কি পার্সেন্টেজ যেহেতু বেশি, তার মানে বুদ্ধি বেশি, বা এরকম অনেক কিছু বিষয়গুলো। তো আমরা যারা শুনছি এখানে, তারা আসলে যদি একটু এভাবে চিন্তা করি, যতটুকুই বড় হোক না কেন, যতটুকুই ছোট হোক না কেন, বুদ্ধি তো বুদ্ধি, ওটা কিন্তু স্টেবল, ওটা ফিক্সড। বাট আমরা সবাই যদি এখন থেকে যদি আমাদের আবেগীয় দক্ষতাটাকে একটু বেশি করে কাজে লাগাতে শুরু করি, তাহলে দেখা যাবে আজকে যারা অনেক ধরনের কমেন্ট করেছেন তারাও হয়তোবা নিজেদের উত্তর পেয়ে যাবেন, বা আজকে যারা শুনছেন তারাও হয়তোবা বুঝতে পারবেন যে আসলে মেয়েদের মন, মেয়েদের ব্রেন, মেয়ে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে কতটা স্বচ্ছ, কতটা সুন্দর বিষয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ব্যালেন্স করেই আমাদেরকে কিন্তু দিয়েছেন। শুধুমাত্র আমি বলবো আমাদের পজিটিভ থিঙ্কিং এবং আমাদের কিছু কি বলবো পারসেপশন, এগুলোকে যদি আমরা একটু প্রপার করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের সোশ্যাল ব্যালেন্সিংটা খুব সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ নাসিবা। জি ম্যাম, আপনাকেও অনেক ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমি মাহসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে যেতে চাই, যে যে ডিফারেন্স গুলোর কথা আমরা বলছি এখানে, আসলে আমরা সামাজিকভাবে ব্যালেন্সটা কিভাবে করতে পারি বা কিভাবে দেখা উচিত। জি, আপনাদের সবার কথা শুনে, আপনার কথা, আমি আপনার কথা শুনে আমার যেটা মনে পড়ছে, আসলে এইটা ম্যাম আপনার কথাটা কেন যেন কম্পারেটিভ আসতে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভয়েস জোরে করে কথা বলছি। আচ্ছা, এখন এখন বেটার শোনা যাচ্ছে? এখন 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 বেটার। ওকে ওকে। এটা আমার যেটা মনে হয়, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আসলে আমার অন্য দুই কলিগের কথা শুনে আমার যেটা মনে হচ্ছিল, যে এটা আসলে অনেক 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 আগের থেকে তৈরি হওয়া একটা ট্রেডিশন, যেটা নিয়ে আমরা আজকে বসেছি। খুবই সেন্সিটিভ একটা ট্রেডিশন, তাই না? একেবারে সৃষ্টির শুরু থেকেই এই জিনিসটা ডেলিবারেটলি করানো হয়েছে। হুম একটা একটা আমি আমার একটা ছোট একটা উদাহরণ মনে পড়ছে, যে ছোটবেলায় আমরা যখন লজ্জাবতী গাছ দেখতাম, কেউ কেউ আস্তে করে ছুঁয়ে দেখতাম যে ওটা ইয়ে হয়ে যাচ্ছে কিনা, বুঝে যাচ্ছে কিনা। আবার যারা একটু বেশি কনফিডেন্ট, যারা কনফার্ম হতে চায় যে না এটা বুঝে যাবে কিনা আমার দেখতেই হবে, সে পা দিয়ে পিষে দেখতাম যে ওটা বুঝে যাচ্ছে কিনা। তো কেউ কেউ পা দিয়ে পিষার পরেও যখন দেখতাম যে ওটাকে রাখা যাচ্ছে না বা বুঝে যাচ্ছে, তখন আমি খুশি হতাম। তো এটা একটা আসলে স্বাভাবিক, আমার যেটা মনে হয় মানুষের একটা স্বাভাবিক প্রকৃতি, যে আমরা যারা একটু অপেক্ষাকৃত ভাবে দুর্বল থাকে, সেটা যে কোনো কারণে হোক, উইকার সাইডটাকে আমরা একটু আইদার ওয়ে টু মাচ গ্লোরিফাই করি, অথবা আমরা ছোট করি। এটা আমাদের একটা টেন্ডেন্সি। এটার সাথে যুক্ত হয়েছে আরো অনেক কিছু অনেক কিছু, এটা বলে শেষ করা যাবে না।
কিন্তু আমার কাছে যেটা মনে হয় ডিফারেন্সটার যেই জায়গাতে বেশি ঝামেলাটা হয়েছে, আমি একজন টিচার হিসেবে আসলে আমার কাছে সবসময় এই জিনিসগুলোই হয়তো বারবার আমার চোখে আসে। আমার কাছে যেটা মনে হয় এখানে শব্দ চয়নে একটা ঝামেলা আছে, আমাদের ঝামেলা হয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে এটা হচ্ছে, এবং সেই সাথে যুক্ত হয়েছে পরবর্তীতে আমাদের কথা বলার দক্ষতা। শব্দ চয়নে কিভাবে ঝামেলা হয়, যেমন আমি অনেক বাবা মাকে কারেক্ট করি যখন আমার সামনে কেউ বলেন যে মিস আমার বাচ্চাটা ভয়ঙ্কর দুষ্টু, ভয়ঙ্কর পাজি, খুবই চঞ্চল, কিছুতেই কন্ট্রোল করা যায় না। আমার এই জিনিসটা কেন যেন আমি এটা খুব 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 কষ্ট লাগে আমার কাছে এই জিনিসটা। আসলে যেটা হয়, মেবি ওই বাচ্চাটা একটু বেশি অ্যাক্টিভ, মেবি ওই বাচ্চাটা ইন্টেলিজেন্স তার আর পাঁচটা বাচ্চার থেকে বেশি। এখন যার ইন্টেলেকচুয়াল চাহিদা বেশি, যার ইন্টেলেকচুয়াল খাবারের ক্ষুধা বেশি, সে কিন্তু বেশি জিনিসই চাইবে। এখন আমি যখন তাকে পজিটিভ খাবার দিচ্ছি না, তাহলে তো সে আলমারির উপরে আর ওয়ার্ড্রোবের উপরেই উঠে বসে থাকবে, তাই না? তো এটাই কিন্তু হয় আমাদের শব্দ চয়নে, আমরা অনেক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুল করে ফেলি। এবং যেটা হয় জেনারেশনের পরে জেনারেশন আমরা এই ধরনের শব্দ চয়ন গুলোতে অভ্যস্ত হয়ে যায়। মেয়েদের মন জটিল, এটা জটিল না, মেয়েদের মন হচ্ছে মাল্টিটাস্কিং মন, তাই না? এখন যেটা একটা একটা টেবিলে যখন একটা পানির গ্লাস আর একটা জগ থাকবে সেটা সিম্পল, যখন সেখানে আবার একটা চায়ের কাপ আসে, আবার দুইটা বিস্কিটের একটা প্লেট আসে, সেটা কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না? আবার যখন অনেক রকমের আইটেম থাকে সেটা কমপ্লেক্স। এটা হচ্ছে ডেফিনেশন, এটা কোনো গালি না। তো এই জন্য আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে শব্দ চয়নে আমাদের একটা ডিফারেন্সটাকে আমরা ডিফাইন করতে গিয়ে শব্দ চয়নে একটা ভুল করছি, যেটাকে আমি জানি না বললে কেউ কষ্ট পাবেন কিনা। আমার কাছে যেটা মনে হয় এটা একটা সন্ত্রাস, শব্দ সন্ত্রাস হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। এরপরে যেটা আমরা ভুল করছি সেটা হচ্ছে আমাদের কথা বলার দক্ষতা। আলহামদুলিল্লাহ এখন আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন মিডিয়ার ডেভেলপমেন্টের কারণে, বিভিন্ন এক্সপার্টিজের কারণে আমরা খুব ভালো কথা বলতে পারি, এবং কথা বলার যথেষ্ট সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম আমাদের সামনে আছে। এবং তখন আমরা যেটা করি, এই শব্দ সন্ত্রাস গুলোকে বা এই ধরনের ম্যাল ম্যাল ডিফাইন্ড কথাগুলোকে আমরা খুব সুন্দরভাবে ঢেলে দিচ্ছি পাবলিক প্ল্যাটফর্মে। তখন আবার আমার কথা শুনে আরো 10 জন মোটিভেটেড অর ডিমোটিভেটেড হচ্ছে, এবং সেই সাথে পরবর্তী স্টেজে এসে যুক্ত হচ্ছে আমার জাজমেন্ট করার ক্ষমতা। হ্যাঁ, আগে যেটা হতো চার দেয়ালের ভিতরে মা মেয়েকে বলতেন যে তুই সব সময় আলসেমি করিস, তুই খুব অলস। এখন আমি ফেসবুকে এসে বলছি যে অমুক খুব অলস, সে খুব নোংরা প্রকৃতির মানুষ। এই যে এইভাবে আমরা একে অপরকে ডিফাইন করছি, একে অপরকে ম্যাল ভাবে ডিফাইন করছি। এতে করে যেটা হচ্ছে এই কয়েকটা স্টেজে গিয়ে ডিফারেন্সটা আসলে সেলিব্রেট করা বা গ্লোরিফাই করার পরিবর্তে ডিফারেন্সটাকে আমরা নোংরা করে ফেলছি, আমাদের এই পার্থক্যটাকে আমরা নোংরা করে ফেলছি, এবং এরপরে অন্যান্য প্রবলেম গুলো তৈরি হচ্ছে, তাই না? আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ নাসিবা। জি ম্যাম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের দর্শকদের যে কয়টা প্রশ্ন ছিল, আমাদের এই উত্তরটার মাধ্যমে আশা করি দর্শকদের সবগুলো প্রশ্নই আমরা অ্যাড্রেস করতে পেরেছি। এই পর্যায়ে আমরা প্রোগ্রামের শেষের দিকে অলমোস্ট, আমরা একটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে পারি, যে যে ডিফারেন্স গুলো নিয়ে আমরা কথা বললাম, এই ডিফারেন্স গুলোকে আমরা আসলে সামঞ্জস্যে কিভাবে নিয়ে আসতে পারি, বা এই জিনিসগুলো নিয়ে আমাদের কোনো কাজ করার আছে কিনা, কোনো দায়িত্ব কর্তব্যের জায়গা আছে কিনা, এটা যদি প্রথমে মার্দিয়া মমতাজ ম্যাম একটু অ্যাড্রেস করতেন। জি। আচ্ছা, এখানে আমি এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন, কারণ হচ্ছে এটা এত বড় একটা প্রশ্ন, চাইলে এটা নিয়ে আমরা হয়তো সারাদিন গবেষণা করতে পারবো। তো এখানে আমি একটু হিন্ট দেই, সেটা হচ্ছে আমি রিসেন্টলি দুইটা বইয়ের ব্যাপারে, একটা বই পড়েছি আর একটা বইয়ের সিনপসিস পড়লাম। একটা বই হচ্ছে গিনা রিপনের জেন্ডার এন্ড আওয়ার ব্রেইনস। হ্যাঁ, এখানে উনি দেখিয়েছেন যে আসলে এই যে ফিমেল ব্রেইন, মেল ব্রেইন, এই জিনিসটা একটা মিথ। হ্যাঁ, এটার আসলে কোনো অস্তিত্ব নাই। আবার একটা কাপল, ওনারা হচ্ছেন অ্যালান এন্ড বারবারা পিজ, ওনারা লিখেছিলেন, ওনাদের বইটার নামটাই খুব ইন্টারেস্টিং, ওয়াই মেন ডো নট লিসেন অ্যান্ড উইমেন ক্যানট রিড ম্যাপস। এটা পুরোটা নাম। তো ওনারা ওখানে খুব সুন্দর করে দেখিয়েছেন যে আসলে ক্যাপাসিটি গুলো আলাদা। তো একটা ফিমেল ব্রেইনের ক্যাপাসিটি বলেন, একটা মেল ব্রেইনের ক্যাপাসিটি বলেন, একদম আলাদা। হ্যাঁ, এবং সম্ভবত ওয়েস্টের মানুষ দেখেই
কারণ আমি বলবো এটা এমন একটা সমাজ, আমি আইডিয়াল বলছি না, আমি বলছি এটা এমন একটা সমাজ সেখানে কিন্তু নারীরা লরিও চালাচ্ছেন, পুরুষ শেফও আছেন। আমাদের দেশে যেরকম আমরা খুব স্টিরিওটাইপ করে ফেলি, হ্যাঁ, এবং সেই স্টিরিওটাইপটাকে অনেক সময় সায়েন্স দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। ওনাদের কাছে যেহেতু চোখের সামনে অনেক ধরনের উদাহরণ আছে, ওনাদের গবেষণাটা অনেক সমৃদ্ধ। হ্যাঁ, আমি বলবো যে এই বইটা আমরা হয়তো সবাই একটু পড়তে পারি, পরে যে বইটার কথা বলেছি। তো দুইটা বই পড়ার পরে না, দুইটা তো একদম দুই প্রান্তের বই। তো আমার মনে হচ্ছিল যে আসলে জিনিসটা কি, আসলে কি এই ক্যাপাসিটি গুলো আলাদা। আমার দুইটা বাচ্চা, একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা, এবং প্রত্যেকেরই যেহেতু আমার বড় মেয়ের বয়স 12, ছেলের বয়স 9, আমি যখন ওদের দুজনকে দেখি তখন আমার কাছে মনে হয় যে আসলে আল্লাহ দুনিয়াটাকে এত যে সুন্দর করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, একটা গোলাপ গাছের দুইটা গোলাপ ফুল একরকম না। তো এইটা যদি আমি মাথায় রাখি, এইটুকু সম্মান আমি মাথায় রাখি, তাহলে ফিমেল ব্রেইন, মেল ব্রেইন, ক্যাপাসিটিস, ইন্টারেস্ট, অনেক কিছু আলাদা। কিন্তু এক কোনটা, যে আমাদের প্রত্যেককে একটা ভালো কাজের ক্যাপাসিটি দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা ভালো কাজের যোগ্যতা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এই ভালো কাজটাকে আমি এক এক দিকে করে এক এক ভাবে করে আঞ্জাম দিব। এটাকে সোসাইটিতে আমি কাজে লাগাতে গেলে আমরা যদি দেখি যে একটা গার্মেন্টসে যখন একটা শার্ট সেলাই করা হয়, এই শার্টটার কলার বানায় একজন, এই শার্টটার বোতাম সেলাই করে একজন, পকেট বানায় একজন, এবং সব শেষের ভাঁজটা দিয়ে প্যাকেটে ঢুকায় একজন। এখন প্রত্যেকে এই একটা সুন্দর শার্ট যেটা আমাদের হাতে আসে সেটার জন্য সমান কৃতিত্বের দাবিদার, তাই না? প্রত্যেকে, কেউ এটা বলে না যে যে বোতাম লাগাচ্ছে এটা তো কোনো কাজই না, ছোট্ট একটা কাজ করে, এটা কেউ বলে না। সুতরাং আমার মনে হয় যে সভ্যতা এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে এসে আমরা অনেক ধরনের পার্থক্য দেখছি তো, কিংবা অনেক ধরনের মিল দেখছি তো, এটা হয়তো আরো 100 বছর পরে আরো অন্যরকম ভাবে দেখা হবে। কিন্তু আমরা যেন এই সবগুলোকে কাজে লাগাতে পারি, আমরা যেন চিন্তা করি যে অমুক এই জিনিসটা পারে না আর ওই 10টা জিনিস পারে, তাহলে ওইটাকে কাজে লাগাতে পারি। এটাকে যখন আমি চিন্তা করব তখন আমরা কালেকটিভলি সাকসেসফুল হব, আমরা একত্রিত হয়ে একটা সমাজ হিসেবে দাঁড়াবো। আর না হলে আমি যদি শুধু চিন্তা করি যে অমুকের এটা নাই তাহলে ও ডিক্লাস হয়ে গেল, অমুকের এটা নাই এটার জন্য ওকে টিজ করতে হবে, ওকে বুলি করতে হবে, তাহলে আমি কিন্তু দিনের শেষে কিছু নিয়ে ফিরতে পারছি না। আমি আবার ওই কথাটা দিয়ে শেষ করব আমার এখনের কথা, যে যখনই আমরা একটা পার্থক্য নিয়ে কথা বলবো, যখনই বৈচিত্র্য নিয়ে কথা বলবো, তখনই যেন আমরা আমাদের কথা দিয়ে কাউকে ছোট করে না ফেলি। তাহলে কি হবে, প্রত্যেকটা মানুষ কমফোর্টেবল ফিল করবে এবং সে যা পারে, সে যা কন্ট্রিবিউট করতে পারে সেটা তার ভেতর থেকে বেরিয়ে আসবে। আমাদের সমাজটা তখনই সুন্দর হবে। ম্যামকে অনেক ধন্যবাদ। আমি আসলে ম্যামের কথাগুলো মনোযোগ দিয়ে না শুনে পারছিলাম না, স্পেশালি যে দুটো বই সম্পর্কে আপনি ধারণা দিলেন। আশা করি আমাদের যারা সচেতন দর্শক আছেন অন্ততপক্ষে এই দুইটা বই নিয়ে তারা একটু চিন্তা করে দেখবেন বা এই বইটা কিছুটা হলেও পড়ে দেখবেন। আসলে আমরা যেই টপিকটা নিয়ে বসেছি এটা অনেক ভাস্ট। আমরা যদি স্টেপ বাই স্টেপে আলোচনাটাকে নিজেদের মনের মতো করে শেষ করতে চাই তাহলে এটা আসলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু সময়টা আমাদেরকে খুব বেশি অ্যালাউ করবে না। সেই জন্যই মনোসংলাপের সাবসেকশন হিসেবে আমাদের নারী মঞ্চের শুরুটা হয়েছিল। এটা 2 মাস আমরা প্রায় একটু ইরেগুলার ছিলাম, কিন্তু এখন ইনশাল্লাহ আমরা আবার রেগুলার হয়ে যাব। প্রতি মাসে অন্ততপক্ষে একটি নারী মঞ্চ আমাদের একাডেমি 21 এর ফেসবুক পেজে প্রকাশিত হবে, এবং আমি আশা করব আমার ম্যামদের 3 জনকে আমি সবসময় পাবো এই প্রোগ্রামটাতে। এই পর্যায়ে আমিনা খাতুন ম্যামের কাছে আমি সেম প্রশ্নটা নিয়ে যেতে চাই, আজকের লাস্ট কোয়েশ্চেন, যে ডিফারেন্স গুলোর কথা আমরা বললাম, আমরা এটাকে কিভাবে দেখতে হয় সেই বিষয়ে প্রশ্ন করলাম, কিভাবে আসলে জিনিসটাকে আমরা ব্যালেন্স করব সেটা করলাম। এখন একজন নারীর প্লেস থেকে কিংবা একজন পুরুষের প্লেস থেকে আমাদের আসলে দায়িত্ব কর্তব্যটা কি, এই ক্ষেত্রে আমরা এটাকে ভারসাম্যে আনানোর জন্য কি করতে পারি? ধন্যবাদ নাসিবা। অ্যাকচুয়ালি মার্দি আপু অনেকটাই বলে দিয়েছেন, অনেক সুন্দর করে বিভিন্ন জায়গাগুলো উনি উপস্থাপন করেছেন। আমি
এখানে যেটা একটু বলতে চাই সেটা হলো অলরেডি আমি বলেও ফেলেছি, যেটা হলো যে আমি আমার জায়গা থেকে যদি বলি, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, আমাদের থিঙ্কিং পরিবর্তন করা। আমি নিজে অনেক বিষয়ে অ্যাজ এ সাইকোলজিস্ট আমাকে অনেকগুলো ক্লায়েন্টের সাথে ডিল করতে হয় বিভিন্ন রকম পরিস্থিতিতে। তাদের বিভিন্ন ধরনের কথা শুনে আমি, তখন দেখা যায় যে একই বিষয়টাকে এক একজন মানুষ কিন্তু এক একভাবে চিন্তা করছেন। আবার ওই একই মানুষ কিন্তু একই বিষয়ে বিভিন্ন সিচুয়েশনে আবার বিভিন্ন রকম চিন্তা করছেন। সো আমি বলবো যে আমরা যদি যে সিচুয়েশনেই থাকি না কেন, ওই সিচুয়েশনে শুধুমাত্র যদি আমরা একটু পজিটিভ থিঙ্কিং করতে পারি, একটা বিষয়টাকে জাস্ট একটা বিষয় হিসেবে, একটা ফ্যাক্ট হিসেবে যদি চিন্তা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা ওই বিষয়ে ভালো একটা আউটপুট পাবো। এটা যে বিষয়ই হোক না কেন। এখন যদি বলি হ্যাঁ কেন এই ডিসক্রিমিনেশন, বা কেন এই ধরনের আপস অ্যান্ড ডাউনস, বা কেন এই ধরনের প্রশ্ন, এই ধরনের বিষয়, তো সেই ক্ষেত্রেও যদি আমি বলি এই বিষয়টাকে আমরা জাস্ট একটা বিষয় হিসেবে যদি দেখি, একটা সিচুয়েশন হিসেবে যদি দেখি, এবং এই বিষয়ে এই জায়গাটাতে এসে যদি আমি দাঁড়িয়ে যদি নিউট্রালি নন জাজমেন্টাল ওয়েতে যদি আমি আমার পজিটিভ থিঙ্কিংটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমি অবশ্যই আমার কি করতে হবে আমি এটা বুঝতে পারবো। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, ওই বিবেকটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু আমরা অনেকে অ্যাক্টিভেট করি, অনেকে করি না, আমরা অনেকে কাজে লাগাই, অনেকে লাগাই না। আমি আরেকটা বিষয় একটু বলে শেষ করতে চাই আসলে আমার জায়গাটা, সেটা হলো যে আহ আমরা যে মানুষ আছি, হ্যাঁ, আমরা অনেকে বলি হ্যাঁ এইরকম, ও তো ভালো থিঙ্কিং করতে পারে না। বা আমরা অনেকেই বলতে পারি যে একটা ট্রেডিশনাল একটা ইয়ে চলে আসছে, ট্রেন্ড চলে আসছে যে মেয়েরা এরকম, বা বিভিন্ন বিষয়গুলো একটা স্লোগানে যে মেয়েদের চিন্তা, বা মেয়েদের মন জটিল, বা ছেলেরা সরল, এটা সেটা, মেয়েদের মন জটিল, মেয়েদেরকে বোঝা যায় না, এই ধরনের অনেক কথা কিন্তু আমরা দেখি। তো এখন বিষয় হলো এই প্রত্যেকটা জায়গাতেই আমি বলবো আমাদের ব্রেনকে হ্যাবিচুয়েট করতে হবে টু থিঙ্ক নর্মালি অ্যান্ড পজিটিভলি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্ষমতা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এই ক্ষমতাটুকু দিয়েছেন যে আমি আমার থিঙ্কিং এর মাধ্যমে আমি আমার ব্রেন অ্যাক্টিভিটিকে চেঞ্জ করতে পারি, আমার ফিজিওলজিকে চেঞ্জ করতে পারি শুধুমাত্র থিঙ্কিং এর মাধ্যমে। কারণ একটা থিঙ্কিংকে যদি আমি পজিটিভলি করতে পারি বা সুন্দরভাবে করতে পারি, অভ্যাস যদি গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে যে আমার অটোমেটিক্যালি আমার বিহেভিয়ারটা, আমার কি করতে হবে, এই যে দায়িত্ব বা কর্তব্যের যে জায়গাটা, সেটা কিন্তু অটোমেটিক কিন্তু কিন্তু এক্সপ্লোর হয়ে যাবে। সো আমি সবার প্রতি আহ্বান জানাবো, আমি আমার অ্যাজ এ প্রফেশনাল সাইকোলজিস্ট আমি বলবো আপনারা দেখেন শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং করতে শুরু করে দেন, এবং যে সিচুয়েশনে হোক না কেন সেই সিচুয়েশনে একটু নন জাজমেন্টাল থেকে একটু রিয়াক্ট না করে রেসপন্স যদি আমরা করি, আমরা যদি আমাদের ব্রেইনটাকে যদি একটু নিউট্রালি থিঙ্ক করার জন্য একটু অবসর দেই, তাহলে দেখা যাবে আমার কি করতে হবে, ওইখানে আমার কি করণীয়, সেটা কিন্তু পরে গিয়ে আর ভাবতে হবে না, উফ এটা করিনি তো, এটা করা ঠিক হয়নি, এটা করতে হবে না। জাস্ট আমরা রেসপন্স করব, আমরা আমাদের থিঙ্কিংটাকে সুন্দরভাবে কাজে লাগাবো, পজিটিভ থিঙ্কিং করব, ইনশাল্লাহ আমি বলছি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমরা অবশ্যই একটা ভালো আউটপুট দেখতে পাবো। এবং ওই যে আমাদের দায়িত্ব বা কর্তব্য, তখন অটোমেটিক্যালি এটা একটা একটা ফ্লো তৈরি হয়ে যাবে যে হ্যাঁ এভাবেই করলেই সুন্দর থাকা যায়, এটাই করতে হবে, এই আর কি। থ্যাংক ইউ। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। আজকের পুরো অনুষ্ঠান থেকে একটা বিষয় আমি একটু ক্লিয়ার হয়েছে, যেটা হয়তো ফিউচার লাইফে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যে একটা মানুষ যদি কোনো কিছু বারবার করে করে অভ্যাস করার চেষ্টা করে, তাহলে সেটা আসলে তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমরা যদি পজিটিভ থিঙ্কিং, নিউট্রাল থিঙ্কিং এবং ইন্সপায়ারিং যে থট প্রসেস আমাদের, এইটাকে যদি একটা অভ্যাসে পরিণত করার চেষ্টা করি, এটা আমাদের অভ্যাস হয়ে যাবে, যেটা এখন আমাদের সমাজে সিংহভাগ মানুষের কিন্তু অভ্যাসে পরিণত হয়নি। যা বেশিরভাগ আমরা কিন্তু নেগেটিভ থিঙ্কিংটার ক্ষেত্রেই বেশি আগ্রহী, আমরা ডিফারেন্সটাই বেশি দেখতে পছন্দ করি, সেটা নিয়েই কথা বলতে বেশি পছন্দ করি। আমাদের আজকের প্রোগ্রামের আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মার্দিয়া মমতাজ ম্যামকে বলবো, আজকে আমরা প্রথম একাডেমি 21 এর কোনো প্রোগ্রামে আপনাকে পেয়েছি, আমাদের আজকের প্রোগ্রাম এবং দর্শকদের প্রতি আপনি কিছু বলবেন প্লিজ। জি, আমি তো ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি, এখন একটু সুযোগ পেয়ে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একাডেমি 21 এর কাজগুলো সবসময় দেখি, তোমার কাজগুলো দেখি, আর চিন্তা করি যে মাশাআল্লাহ এমন একটা সময় আসলে তুমি এত সুন্দর সুন্দর চিন্তা করো, যেই সময়টাতে আমি হয়তো এত সচেতন ছিলাম না। এই জন্য আমার বর্তমান যেই সময়টাকে, এই সময়ের ছেলে মেয়েদের খুব হিংসাও লাগে, শ্রদ্ধাও লাগে। হ্যাঁ, কারণ ইনফরমেশনের যে ফ্লো, সেটাকে যারা কাজে লাগাতে পারে সত্যিকার অর্থে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা প্রাপ্ত, তাই না? তো আমিও অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আর আমি যেটা বলতে চাই সেটা একটু রিপিট হবে, সেটা আমি শুরুতে বলেছিলাম যে বৈচিত্র্য আসলে সুন্দর, সেটাকে আমরা শ্রদ্ধা করতে হবে। তুমি যেটা বললে পজিটিভ থিঙ্কিং থাকতে হবে, এবং সেটাকে আমি শ্রদ্ধা করতে পারছি কিনা আমার নিজেকে দেখে রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি সফল হতে চাই আমার সেটাকে কাজেও লাগাতে হবে। আমি শুধু শ্রদ্ধা করলাম, কিন্তু আমি বললাম যে যে যার জায়গায় থাকুক, আমি যেই যে কাজ, ঠিক আছে তোমরা এটা ওটা পারো, তোমরা যে যার জায়গায় থাকো, আমি যদি এক্সপ্লোর করতেই না পারি তাহলে তো আল্লাহ আমাকে এত বৈচিত্র্য দিতেন না। তো আমার 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 অফিসে হতে পারে, আমার কাজের জায়গায় হতে পারে, আমার ছেলে মেয়েদের মধ্যে হতে পারে, যেখানে যত বৈচিত্র্য আছে সেগুলোকে আমি বুঝবো। জোর করে সমান করেও দেওয়ার চেষ্টা করব না যে আরবির মতন সবাই একরকম হয়ে যাও, সেটাও করে দেওয়ার চেষ্টা করব না। আমি চেষ্টা করব প্রত্যেকটা বৈচিত্র্যকে আবিষ্কার করতে। এটা এমনকি নিজের ক্ষেত্রেও সত্যি, যে আমি আবিষ্কার করতে চেষ্টা করব এবং সেটাকে কাজে লাগাতে চেষ্টা করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আমি জেন্ডারের ভিত্তিতে কাউকে কখনো অবমূল্যায়ন যেন করে না ফেলি, এই বলছি। ম্যামকে অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় যেটা আমি একটু আমাদের দর্শকদের জন্য বলতে চাই, যে এটা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, যে আমরা যখন কোনো একটা বিষয়ে এটা রিয়ালাইজ করতে পারি যে এই পার্টিকুলার কাজটা আমি পারি, বা এই বিষয়ে আমার কিছুটা হলেও দক্ষতা এক্সপেরিয়েন্স আছে, আমরা কেন যেন আরেকজনের কতটা বেশি আছে বা আরেকজন আমার চেয়ে কত ভালো পারে এটা নিয়ে বেশি মনোযোগী হয়ে যায়। যে বিষয়টাতে আমি অলরেডি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা নিয়ে আমার দক্ষতা আছে, সেটা নিয়ে আমি বেশি কাজ করছি না কেন। যে সেক্টরটাতে আল্লাহ আমাকে এক ধরনের ক্রিয়েটিভিটি দিয়েছেন, এক ধরনের পারসেপশন দিয়েছেন, এক ধরনের থিঙ্কিং অ্যাবিলিটি দিয়েছেন, যেটা সবার থাকে না, এই বিষয়টাতে আমি আরেকটু পারদর্শী হওয়ার চেষ্টা করি। এখানেই আমি আমার লেভেল বেস্ট দেওয়ার চেষ্টা করি। সেটা না করে আমরা কেন যেন অন্যজনের ক্যারিয়ার, অন্যজন কিভাবে করছে, কিভাবে তারা আগাচ্ছে, এটার প্রতি বেশি আগ্রহী হয়ে যায়। আমরা যদি নিজেদেরটাতে ফোকাস করি তাহলে মনে হয় নেগেটিভ থিঙ্কিং এর সেরকম একটা সুযোগই আমাদের থাকবে না। এই বিষয়টা আমি চিন্তা করি আর কি। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে এটা ম্যামরা অবশ্যই প্লিজ ক্লারিফাই করবেন। আমি আমিনা খাতুন ম্যামের কাছে আরেকবার যেতে চাই আমাদের দর্শকদের প্রতি কিছু বলার জন্য। সবার শেষে আসলে মাসিনা ম্যামের কথা শুনতে চাই। জি, আমিনা খাতুন ম্যাম। দর্শকদের কিছু বলার জন্য ধন্যবাদ। আসলে দর্শকদের যেটা বলবো সেটা হলো যে আমরা যারা আজকে এতক্ষণ সময় একসাথে থাকলাম দর্শকদের সহ, তারা নিশ্চয় এতক্ষণে আমাদের ব্রেন, এই যে ব্রেনের মধ্যে কিছু আলোড়ন হচ্ছে, হ্যাঁ, ব্রেন স্টর্ম করতে শুরু করে দিয়েছে। তো এটা আমরা হচ্ছে পজিটিভ ওয়েতে করা ট্রাই করব। আমাদের ভেতরে কি হচ্ছে, কি কিউরিসিটি হচ্ছে, কি ডিলেমা আসছে, কি কনফ্লিক্ট হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা আরো অনেকজনের সাথে আলোচনা করব। আমরা আসলে আজকে যদি এতটুকুও যদি কিছু আমাদের নতুন কিছু আমাদের ব্রেইনে আসে, আমরা এটাকে রিসিভ করে থাকি, আমি বলবো সেটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো। এবং তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ ওই যে ব্যালেন্সিং এর যে জায়গাটা, সেই জায়গাতে একটু কাজ হবে। তো দর্শকদের সবাইকে আমি শুভকামনা জানাই আমাদের সাথে এভাবেই থাকার জন্য, লেগে থাকার জন্য, আমাদের প্রোগ্রামগুলোকে শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জি, আমিনা খাতুন ম্যামকে অনেক ধন্যবাদ। আসলে আপনাদের তিনজনকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আমি আসলে এই প্রোগ্রামটা নিয়ে যখন ম্যামদের সাথে যোগাযোগ করেছি এর আগে, আমি বুঝতে পেরেছি ম্যামরা কত ব্যস্ত শিডিউল আসলে ফলো করেন। সেখান থেকে এরকম একটা ইম্পর্টেন্ট টপিকে উইথ রিসার্চ নিয়ে বসা, এটা খুব কঠিন ছিল আপনাদের জন্য। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা দাবি করতে পারি যে একটি সফল প্রোগ্রাম আমরা করলাম। শেষ কথা নিতে চাই মাসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে। আলহামদুলিল্লাহ, আসলে আমি তোমার সাথে একমত। এত সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, আমার আসলে আর বলার কিছু নাই। খুব ভালো ভালো কিছু নতুন ভাবে চিন্তা করার কিছু খোরাক পেয়েছি আমরা আজকে। যেমন একটা খোরাক নাসিবা শেয়ার করলে। আসলে আমি মার্দিয়ার কথাটার সাথে একাত্ম হয়ে আমি আমার কথা শেষ করতে চাই। সেটা হচ্ছে বৈচিত্র্যটা আসলেই একটা একটা চমৎকার বিষয়, তাই না? আমি আমি যেটা মনে করি, বৈচিত্র্য আছে আমাদের, এটা হচ্ছে আমার আহ ওষুধ। আমি জানি যে আচ্ছা ঠিক আছে, এত প্রবলেম হচ্ছে, তাহলে আমি নিজেকে কিভাবে সুন্দরভাবে নিজের চিন্তাগুলোকে বদলাবো, সেটার মেডিসিন হচ্ছে বৈচিত্র্যটাকে জানা। ফাইন, তাহলে প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশন হচ্ছে এই বৈচিত্র্য নিয়ে তাহলে আমি কিভাবে ডিল করব। বৈচিত্র্য আছে জানি, জেনে ব্রেনের ভিতরে ওইটাকে জাস্ট বসিয়ে রাখবো, নাকি এই নলেজটাকে আমি এক্সারসাইজ করব। দিনে কয় বেলা খাবো,
খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো। ওইভাবে প্রেসক্রিপশনটা নিয়ে যদি আমি চিন্তা করি, তখন যেটা হবে যে ঠিক আছে, আমি তাহলে এই বৈচিত্র্যটাকে সেলিব্রেট করার জন্য, এই বৈচিত্র্যগুলোকে ফাংশনাল করার জন্য, এই বৈচিত্র্যগুলোকে পৃথিবীটাকে সুন্দর করার জন্য পারপাসফুলি ব্যবহার করার জন্য তাহলে আমার কি কি করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমাদের দিনের শেষে বসে একসাথে নিজেরা একটু আলোচনা করা দরকার। হ্যাঁ, আমি আসলে যেটা একটু আবেগের কথা হয়ে যাবে হয়তো, কিন্তু আমি যেটা সবসময় চিন্তা করি সেটা হচ্ছে দিনের শেষে দরজাটা লাগালে ওই 2-4টা সম্পর্ক নিয়েই কিন্তু আমরা বাঁচি না ঘরের ভেতরে। আর সেইটার জন্যই, সেই সৌন্দর্যটার জন্যই, সেইখানে জিতে যাওয়ার জন্যই, সেইখানে আনন্দ পাওয়ার জন্য, উপভোগ করার জন্যই কিন্তু এত এত ডেফিনেশন, এত ব্লেম গেম, এত কিছু, এত কথা, তাই না? আইনস্টাইনের একটা কথা আছে, যে কথাটা আমার কাছে খুব ভালো লাগে, যে পৃথিবীতে ভালো থাকার 2টা উপায় আছে। আইদার তুমি বিশ্বাস করো যে তোমার সাথে যা কিছু হচ্ছে সব মিরাকেল, অথবা তুমি বিশ্বাস করো তোমার সাথে যা কিছু হচ্ছে তা একটাও মিরাকেল না। এরকম একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে সব সময়, যে আসলে সত্যিকার ভাবে আমরা যারা আমাদের সম্পর্কগুলোকে, সেটা নারী পুরুষে হতে পারে, বিভিন্ন রকমের ভিন্নতার পার্সপেক্টিভে হতে পারে, আমরা যারা সম্পর্কগুলোকে সত্যিকার ভাবে সেলিব্রেট করতে পারি, সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, আমার জন্য আমার চারপাশের প্রত্যেকটা সম্পর্ক সত্যি সত্যি আল্লাহর দেয়া একটা মিরাকেল, তখন কিন্তু আসলে সত্যিকার ভাবে আমরা এগুলোকে সেলিব্রেট করতে সক্ষম হব। ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ডসেট, জাস্ট মাইন্ডসেটটাকে চেঞ্জ করা। হ্যাঁ, যেটা নাসিবা খুব সুন্দর করে বললে, যে আমি আমি একটা জিনিস পাচ্ছি, আর কেউ সেটা পাচ্ছে না, তার মানে আমার যারা পাচ্ছে না তারা সব খারাপ, আমি শুধু ভালো। আবার অন দা আদার হ্যান্ড, অন্য কেউ একটা জিনিস পাচ্ছে, আমি সেটা পাচ্ছি না, তার মানে তাকে আমার এখন তার কষ্টে হিংসায় জ্বলে পুড়ে আমি নিজেকে নষ্ট করে ফেলবো, সেটাও কিন্তু একটা ভালো পারফরমেন্স না, তাই না? সত্যিকার ভাবে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার একটা, যে আমি কখন কোন যোগ্যতাটাকে প্রায়োরিটি দিব, যেটা মার্দিয়া বলছিলে, যে এবং ওই যোগ্যতাটার জন্য আমি কার কাছে যাব। আমার শার্টের বোতাম ছিঁড়ে গিয়েছে, তাহলে তো আমি বোতাম যে লাগাতে পারে তার কাছেই যাব। আমি তো এখন একটা, যে কলার ফিট করে, কলারের ভেতরে বক্রম দিয়ে কলার ফিটিং করে, তার কাছে গিয়ে এক্সকিউজ মি, তার কাছে গিয়ে তো আমি তাকে ধমক দিলে হবে না যে ভাই এত দিন ধরে কারখানায় কাজ করো, তুমি কি শিখেছো, এটা হবে না। তো সেই জন্য আসলে প্রায়োরিটি গুলো বোঝা, এবং সবচাইতে যেই কথাটা আমি সবচাইতে কি বলবো এটাকে, যে একটা একটা আমার একদম গভীর একটা ইমোশন দিয়ে কথাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে সত্যি সত্যি আসলে আমরা যদি সুন্দরভাবে চিন্তা করি আমাদের চারপাশের সম্পর্কগুলো নিয়ে, আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিচিত্র রকমের কি বলে পার্সোনালিটি দিয়ে কত সুন্দর আচরণ, কত সুন্দর ভাবে দুনিয়াটাকে কাজে লাগানোর যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, এটা এটা নিয়ে চিন্তা করলে একটা পুরো জীবন লেগে যাবে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে যারা আমাদেরকে আজকে শুনছেন, যারা একটা সুন্দর সুস্থ স্বাভাবিক সম্পর্ক প্র্যাকটিস করেন বা করার চেষ্টা করেন, আমি জানি আমার সাথে সবাই এগ্রি করবেন যে এটা আল্লাহর সত্যিকারের একটা মিরাকেল, যে ঠিক যেইখানে গিয়ে আমার সক্ষমতাটা শেষ হয়, কেমন করে যেন আমার পাশের সবচেয়ে কাছের মানুষটার সেখানে গিয়ে তার কাজের জায়গাটা শুরু হয়। হ্যাঁ, ঠিক যেখানে গিয়ে আমি চিন্তা করি আমি আর পাচ্ছি না, সেখানে গিয়ে আমার পাশে সবচেয়ে ক্লোজ যে মানুষটা আমার আছে, সে কেমন করে যেন এসে সেখানে টেক ওভার করে। এইভাবেই আসলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সেটা মা ছেলে হোক, হাজবেন্ড ওয়াইফ হোক, দুই ভাই দুই বোন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। তো আসলে এই মিরাকেলটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই মিরাকেলটাকে সেলিব্রেট করা, এটার জন্য কৃতজ্ঞ থাকা, এবং সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে সুন্দর সুস্থ স্বাভাবিক সম্পর্কের জন্য চাইতে পারার যোগ্যতাটা অর্জন করা। জানলা, আমি এত ব্যাখ্যা বুঝি না, আমি ফিমেল ব্রেনও বুঝি না, আমি মেল ব্রেনও বুঝি না, আমি যা পারি না তা যেন কেউ পারে এরকম একজন আমাকে দেন, মানে আমি আমার জায়গায় বলছি, আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমার পার্সপেক্টিভে আমি এভাবেই আল্লাহর কাছে চাইবো যে আমাকে সেরকম একজন দেন। এবং যেটা মার্দিয়া খুব সুন্দর করে বলছিল, যে জেন্ডার বায়াস না হয়ে কোনো কিছুকে একদম টিপিক্যালি ডিফাইন না করা। হ্যাঁ, কোনো কিছুকে টিপিক্যালি একেবারে একটা ওরা এরকম, ওরা পারেই না, এরা এরকম, এরা এটা করেই না, হ্যাঁ, এরকম ভাবে ডিফাইন না করা। এই জিনিসটা আসলে অনেক বেশি দরকার। সৌন্দর্যটা যে কোনো জিনিসের, পৃথিবীর যে কোনো জিনিসের সৌন্দর্যটা যদি একবার আমরা দেখে ফেলি, আমার কাছে মনে হয় এটা তো একটা মজা, তাহলে আমি আর কেন আগলি সাইডটা নিয়ে ঘাটবো? when I have got the most tasty part of that relationship, আমি কেন আর নোংরা জায়গাটা নিয়ে ঘাটাঘাটি করবো? দ্যাটস ইট।
কথা শেষ, এটাই আর কি। তো আমি জানি না আমার কথাগুলো, আমাদের সবার কথাগুলো দর্শকরা কেমন ভাবে নিয়েছেন। তারপরেও যারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের মতামত, আপনাদের সবকিছু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল, অনেক বেশি অনার ফিল করেছি আমরা। আমাদের সাথে থাকবেন। নাসিমা, নাসিবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রোগ্রামটা শুরু থেকে থাকার জন্য, পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমরা যদিও আজকে দ্য ফিমেল ব্রেইন নিয়ে বসেছিলাম, কিন্তু আমার মনে হয় যে ফিমেল এবং মেল ব্রেইন, দুই ব্রেইনের জন্যই আমরা অনেকগুলো চিন্তার দিক আজকে ছুঁড়ে ফেলতে পেরেছি দর্শকদের প্রতি। আমাদের কথাগুলো নিয়ে, আমাদের ডিসকাশন গুলো নিয়ে উভয় জেন্ডারই সমানভাবে চিন্তা করার মতো অনেকগুলো টপিক নিয়ে আজকে আমরা কথা বলেছি, এবং এই টপিকগুলোর ফার্দার ডিসকাশন নারী মঞ্চের আরো অনেক পর্বে আমরা করব ইনশাল্লাহ। আমরা দীর্ঘ সময় পরে আমাদের লাইফটাকে আবার রেগুলার করলাম এবার। আমরা আশা করতে পারি যে লাইফটা আর ইররেগুলার হবে না। এবং আজকে অনেক দর্শক আসলে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমি তো এখানে আসলে কমেন্ট বক্সটা একদম সামনাসামনি দেখছি, আমি দেখছি কিছুক্ষণ পরপর পরপর কমেন্ট আসছে, এবং কেউ অ্যাপ্রিসিয়েট করছেন, কেউ কোয়েশ্চেন করছেন, কেউ একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে গাইড করার চেষ্টা করছেন। সব মিলিয়ে আমি বলবো যে আজকের প্রোগ্রামের অডিয়েন্স ইন্টারেকশন যেটা, এটা খুব অ্যাক্টিভ ছিল। আমার মনে হয়েছে যে এই ধরনের আরো অনেক বিষয় নিয়ে আমাদের দর্শকরা কথা শুনতে চায়। তো এইটা নিয়ে আসলে আমাদের স্পিকারদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা সময় বের করে আরো এরকম অনেক প্রোগ্রামে আমাদের সাথে থাকবেন। আমাদের যে তিনজন স্পিকার আছেন আজকে, দর্শকদেরকে সবশেষে ধন্যবাদ জানাতে চাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গেস্টদেরকে। এবার আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আমাদের দর্শকদের প্রতি একটা কথা বলে আজকের প্রোগ্রামটা আমি শেষ করতে চাই যে আমাদের জীবন কিন্তু আসলে একটাই, এবং ছেলে মেয়ে উভয়ের জন্যই আল্লাহ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট রেসপন্সিবিলিটি ঠিক করে দিয়েছেন, যেগুলো নিয়ে আমরা যদি পজিটিভলি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি তাহলে আসলে নেগেটিভ থিঙ্কিং এর টাইম থাকবে না। একটা কথা যদি সবাই একটু মনে রাখি যে সব মানুষ কিন্তু এক নয়, কিন্তু মর্যাদা সবার সমান, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি সমাজটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।